উপর কিভাবে ব্যবহার করা যায় এটার উপর একটা ক্লাস হবে আজকে। সো এই জিনিসটা আপনারা সবাই চেষ্টা করেন। দেখেন এই গ্রাফ পেপার কোয়ালিটির খাতা পাওয়া যায়, একটা খাতা কিনে নিয়ে রাখেন কাছে, লোগোর কনসেপ্ট গুলো পেন্সিল দিয়ে ওর উপর ড্রয়িং করেন। আচ্ছা আচ্ছা। আপনি যখন হাতে কলমে সাদা পৃষ্ঠার উপর আঁকবেন তখন দেখা যাবে মাপগুলো ঠিক মতো নিতে পারবেন না, বিধায় আপনার ড্রয়িং হয়তো কনসেপ্টটা ভালো ছিল, বাট আপনার নিজের ড্রয়িং এ আপনার নিজের কাছে পছন্দ হবে না। হবে না। কিন্তু আপনি যখন ওই মানে স্কেল করা গ্রাফ পেপার কোয়ালিটি পেপারের উপর টানবেন, মানে দাগ টানবেন, তখন আপনার মেজারমেন্ট গুলো তুলনার আগের থেকে অনেক বেশি ক্লিয়ার আসবে। অনেক মানে ডিস্টেন্স গুলা, একটা লাইন থেকে অপর লাইনের ডিস্টেন্স গুলো আপনি যখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন লাইন টানা আছে, তখন আপনি ডিস্টেন্স গুলার পরিমাপ করতে খুব সুবিধা হবে। আর এতে করে আপনি যখন দেখবেন যে একটা লোগো কনসেপ্ট আপনি খাতায় ড্রয়িং করেছেন, হয়তো 5টা করেছেন, আপনি তো 5টা ইলাস্ট্রেটর ডেভেলপ করবেন না, জি। হয়তো 5টা ড্রয়িং করেছেন, একটা ইলাস্ট্রেটর ডেভেলপ করবেন। তখন আপনি দেখবেন যে আপনার দেখা যাচ্ছে যে 5টা ড্রয়িং করছেন, আপনার 5টাই ভালো লাগছে, তখন আপনি ওইখান থেকে হয়তো 2টা বা 3টা ডেভেলপ করলেন। আচ্ছা। আতিক ভাই কি বলছেন? ওকে। কার্ডজি পেপার, এখন কার্ডজি পেপার বলে কিনা আমি জানি না আপনাদের ওইখানে, বাট আমাদের রাজবাড়ি তো এটাকে গ্রাফ পেপারই বলা হয়। গ্রাফের মতো ছোট ছোট দাগ টানা থাকে। হতে পারে কার্ডজি পেপার, আমি জানি না আসলে কার্ডজি পেপার। ভাই এই কথাটা আপনি যে কথাটা বললেন না, কার্টিজ সামথিং, যাই হোক, এই কথাটা আমি আজকে প্রথম শুনলাম, কার্টিজ পেপার, যাই হোক। শামিম ভাই কি বলছেন? ভাই প্ল্যান নিয়ে গিক করবো এক্সামের ঝামেলা শেষ হলে। ওকে, কোন এক্সাম দিচ্ছেন আপনি? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে এই করোনা মরশুমের মধ্যেও, শামিম ভাই? রাশেদুল ভাই, ড্রয়িংটা কিভাবে করবেন আমি এখন হাতে কলমে কিভাবে দেখবো? তাহলে আমি জামালপুর আসি, এসে আপনাদের দেখাই, বলেন। আমি গ্রাফ পেপারের উপর ড্রয়িংটা কিভাবে হয় এই যেহেতু আজকের ক্লাসের মধ্যে দেখাবো, হ্যাঁ। আমার মনে হয় এর আগে যে যে পিকচার গুলো দিয়েছি ওর মধ্যে আপনি এই টাইপের পিকচার পেয়েছেন, যেখানে ড্রয়িং গুলা গ্রাফ পেপারের উপরে করা হয়েছে। আমির ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি লোগো প্রজেক্ট কমপ্লিট করেছেন? না ভাই, আমি ওই যে গিগ নিয়ে কাজ করতেছিলাম, তো ওই যে ফাইবার অ্যাকাউন্টটা খুলতে হবে শীঘ্রই, তার জন্য ওইটার পিছনে সময় দিচ্ছি এখন। অ্যাকাউন্ট খোলার আগে কি ইগনে ক্রিয়েট চিন্তিত আছেন? না গিগ না, সরি, ওই যে মানে যে ফাইলগুলো আপলোড করবো এই ফাইলগুলো ক্রিয়েট করতেছি আর কি। গিগের জন্য? জি ভাইয়া, বিজনেস কার্ড, তারপর প্লেয়ার। প্রোফাইলটা কি ক্রিয়েট করা হয়েছে? না ভাইয়া, প্রোফাইলটা ক্রিয়েট করিনি এখনো, ভাবতেছিলাম যে সবগুলো কাজ আগে রেডি করে তারপর প্রোফাইলটা ক্রিয়েট করে একবার সব আপলোড করে দিব। একবারে সব করতে যায় না, একদিন টাইম নেন। একদিন প্রোফাইল ক্রিয়েট করে একদিন টাইম নিয়ে পরের দিন গিগ ক্রিয়েট করেন। ও, আচ্ছা ঠিক আছে ভাই। রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কোথায় আছেন? এখন বাসায় আছি। আজকে অফিস নেই আপনার? আছে, আজকে নাইট ডিউটিতে যাইতে হবে। আপনার ডে টাইমে যখন অফিস থাকে তখন আপনি ক্লাস করেন কিভাবে? ক্লাস অফিসেই করি। ও, কাজ করছেন তো বাসায়? লোগোটা কি ক্রিয়েট করেছেন, যে লোগো দুইটা গতদিন জি দেওয়া ভাই। হয়েছিল? হ্যাঁ 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 ভাই। আপলোড করেছেন গ্রুপে, ফেসবুক গ্রুপে? জি ভাই। আমি তো দেখিনি, তাহলে আমাকে দেখতে হবে আবার।
হ্যাঁ নাজমুল ভাই বলেন। কাজ দিইনি আমি আপাতত। গতকালকের কাজের খবরটা নিলাম এবং আপনাদেরকে রেকমেন্ড করেছি যে গ্রাফ পেপার কোয়ালিটি একটা খাতা পাওয়া যায়। হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়, আপনাদের এখানেও পাওয়ার কথা। হ্যাঁ মানে খাতা বাট পৃষ্ঠাগুলা গ্রাফ পেপারের মতো ডাকটা না। সো ওই টাইপের একটা খাতা আপনারা কিনবেন লোগো ডিজাইন গুলা করার জন্য। হ্যান্ড ড্রয়িংটা মানে হ্যান্ড ড্রয়িং এর যে ইম্পর্টেন্সটা ওইটাই গ্রাফ পেপারের উপর মানে খুব আপনি নিজে বুঝতে পারবেন ওই গ্রাফ পেপারটা কতটা ইম্পর্টেন্স আপনার জন্য। ওইখানটা ড্রয়িংটা খুব সহজে করা যায়। তো এই কারণে আমি আপনাদেরকে বলছি যে আর কি গ্রাফ পেপারটা টাইপের যে খাতাটা সেটা করার জন্য। না আজকে তো এক্সাম ছিল না। না প্রতি শনিবার এক্সাম নিব না। যদি আপনাদের সবকিছু ঠিকঠাক চলে হয়তোবা নেক্সট শনিবার পরীক্ষা নিলেও নিতে পারি। আমি নিব কিনা সেটা এই সপ্তাহের শেষের দিকে জানিয়ে দিব। হ্যাঁ, না এক্সাম নিলে তো আগে থেকে জানিয়ে দেবো অবশ্যই। আজকে কোনো এক্সাম নেই। জি, অ্যাডোবি ম্যাক্সের ওই ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের সাথে হচ্ছে আপনার ফাইবার কমিউনিটির। হ্যাঁ, কেউ জয়েন করেছিলেন ওইখানটায়? আমি পার্সোনালি জয়েন করিনি কারণ আমার জি, আমি ছিলাম। কি কি হলো বলেন তো, একটু শেয়ার করেন আমাদের সাথে সংক্ষেপে। ভাই প্রথমে তো বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে, পরে আর ট্রান্সলেট করে দেয় না, সব ইংলিশে হয়েছে। ও, ইংলিশ বুঝতে সমস্যা হচ্ছিল আপনার? ভাই ইংরেজ, আমেরিকার মানুষের ইংরেজি ভাষা ভাই আমরা কিভাবে বুঝবো? ইংলিশ আমরা তো ভাই বুঝেন? এত রাশেদুল ভাই আপনি তো এখনো মানে নিজে পড়াশোনার ভেতর আছেন, আবার কোচিং সেন্টারের পড়াশোনার সাথে পড়ানোর সাথে যুক্ত। আপনার তো ইংলিশ আরো ভালো হওয়া উচিত। আমার এর আগে ইংরেজিতে ইন্টারভিউ নিয়েছিল এক ক্লায়েন্ট, তা ভিডিও কল ইন্টারভিউ জুমে। ভাই, জুমে তবে যা বললো আমরা যা জানি ভাই বুঝি, অনেক ডিফারেন্স, অনেক কিছু বললো তারা যে আমরা যেগুলো ভুল জানি, অনেক কিছু। যেমন একটা দুইটা বলেন আমাদের। ভাই যেমন এই যে গিগের কথা, গিগে যখন আমরা ক্রিয়েট করি সার্চ ট্যাগ গুলো, ওই সার্চ ট্যাগ গুলো দিতে বললো যে আলাদা, যে হেডিং এর টাইটেলের সাথে মিল না থাকে। তারপরে গিগ এডিট করলে যে গিগ পিছনে চলে যা, এটাও হ্যাঁ, আসলে ঠিক না। যে বললো যে আপনি যদি সঠিক কথা ব্যবহার করেন গিগ এডিট করার সময়, যদি অন্য কোনো কথা ব্যবহার করেন তাহলে গিগ পিছনে চলে যাবো, কিন্তু আপনি যদি ওই রিলেটেড কথা বলেন তাহলে গিগ যেখানে আছে সেখানেই থাকবে। না সব সময় থাকে না। সবসময় গিগ এডিট করলে সবসময় জায়গা মতো থাকে না, প্রবলেম হয়। তবে আমি যতদূর দেখেছি এক ডিজাইনারকে, সে গিগের কোনো কিছু ডেসক্রিপশন বা কোনো কিছু এডিট করে না, সবসময় গিগের প্রাইস এডিট করে। হ্যাঁ, এবং খুব মানে চালাকির সাথে। ভাই স্কিম কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দিইনি তো আমি এখনো, কেবলমাত্র দিলাম। ওকে, সো আমাদের প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এম অ্যান্ড দেন তারপর এ। ওকে, সো এখন এক্সপ্লোরিং এম লেটার, আমরা এম লেটারকে দিয়ে সর্বপ্রথম কিছু লোগোর ডিজাইন অবশ্যই গ্রাফ পেপারে পেন্সিল আর্ট করব, অ্যান্ড দেন সেই এম এর সাথে আবার এ কে কম্বাইন করব, করে লোগো তৈরি করব। ওকে, সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কিছু ইউনিক এম ডিজাইন করা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে শামীম ভাই এখন? জি দেখা যাচ্ছে।
শামীম ভাই ইংলিশটুকু পড়েন। আচ্ছা শামীম ভাই না, রাশেদুল ভাই পড়েন তো। রাশেদুল ভাই একটু জোরে জোরে পড়েন তো এইটুকু। ইংলিশে ইমপ্রুভ করার প্রয়োজন আছে, হ্যাঁ, নয়তো ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন কিভাবে? পড়েন। পড়ছেন? একটু জোরে পড়েন, আমি শুনতে চাচ্ছি। আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না রাশিদুল ভাই। সাউন্ড করে কে পড়তে পারবেন? মনির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি ভাইয়া পড়ি। জি, অমির ভাই পড়তে পারেন, অমির ভাই পড়েন। স্ক্রিনটা নিয়ে আসেন। জি। During the concept development process, I decided to do a deeper study of the letter from M. The Okay. letter M has some unique qualities as it can bend and move in many ways and still retain its readability as an M. This Okay. prompted me to push the envelope of this letter form and try a ways to combine both the M. Three M's in the museum name and the letter A into one logo mark or symbol. Okay. মনির ভাই জি স্যার। আমাকে একটু বাংলায় বোঝান এখানে আসলে কি বলা হয়েছে। স্যার সে এম লেটার, এক মিনিট, হ্যাঁ পড়েন। স্যার এম লেটার নিয়ে একটু গভীর গবেষণা করতে যাচ্ছে আর কি। ওকে। তো সাম ইউনিক কোয়ালিটিস অ্যাজ ইট ক্যান ব্যান্ড এন্ড মুভ। স্যার এম লেটারের কিছু কিছু কোয়ালিটির কথা বলছে, যে এটা হইতে পারে যে এই ভাঙ্গে থাকলো ব্যান্ড হইতো, অথবা বিভিন্ন ভাবে এটা মুভ করলো, মানে বিভিন্ন ভাবে এটা কি করে থাকলো, শেপ নিয়ে থাকলো। আচ্ছা আমি সহজ বাংলায় আপনাদেরকে বলি, হ্যাঁ। সর্বপ্রথম এখানে যেহেতু এম এর আধিক্য রয়েছে, সো আমার প্রথম কাজ হচ্ছে এম কে নিয়ে একটা গভীর স্টাডি করা, যে আসলে এম কে কিভাবে লোগো হিসাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা যদি জাস্ট একটা এম যা আছে তাই বসে দিই, সেটাকে আমরা মোটেও লোগো বলতে পারি না, হ্যাঁ। সো এম কে অবশ্যই বিভিন্ন ভাবে বেন্ড করতে হবে। সো এখন যে ব্যাপারটা হচ্ছে, এম এর মধ্যে এমন কিছু কোয়ালিটির কথা বলা হচ্ছে যে আমরা এম কে বিভিন্ন ভাবে বাঁকা করে কেটে বা বিভিন্ন স্টাইলে এম কে চেঞ্জ করে, তা সত্ত্বেও এটা যে একটা লেটার এম সেটা বোঝার অবস্থায় রাখা যায় বা পড়ার মতো অবস্থায় থাকে। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এম কে নিয়ে একটা মানে আইকন তৈরি করা, এন্ড দেন তারপর হচ্ছে আমাদের সেই আইকনের সাথে, আচ্ছা এক মিনিট, দেন সেই আইকনের সাথে এ কে যুক্ত করা। ওকে। মার্স মিউজিয়াম আমরা অফ কে আপাতত অফ রেখেছি, ওটাকে পরে ব্যবহার করব, বাট আপাতত টার্গেট হচ্ছে এম প্লাস এ লোগো তৈরি করা, রাইট? সো এখন যে কথাটা বলা হচ্ছে, আফটার মাস এক্সপ্লোরেশন আই ডিসকভার্ড সেভারাল লোগো marked that successfully combined the letter M and A into one unique mark. কি বোঝানো হলো? বিভিন্ন এক্সপ্লোরেশনের মাধ্যমে আমি এটা বুঝতে পেরেছি বা আবিষ্কার করেছি যে হ্যাঁ, এম এবং এ কে বিভিন্নভাবে কম্বাইন করে বা বেন্ড করে আমরা একটা ইউনিক আকৃতি, যাকে আমরা লোগো হিসাবে প্রকাশ করতে পারি, একটা ইউনিক মার্ক হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো আই ওয়ান্টেড সিম্পলিফাই দ্য মার্ক অ্যাজ মাচ। সো এখন আরেকটা কথা থাকে,
এর সাথে এম এর যে কম্বিনেশন, এটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি। বাট এখানে আরো একটা জিনিস অবশ্যই উল্লেখ্য, যে লোগোটাকে অবশ্যই অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, অর্থাৎ যতটা সম্ভব সিম্পল রাখতে হবে। কখনোই কোনো প্রফেশনাল লোগো কমপ্লেক্স হয় না। হ্যাঁ, আপনি যদি মানে অনেক বড় বড় ব্র্যান্ডের কোম্পানির লোগোগুলো দেখেন, খুবই সাদামাটা, একদমই সাদামাটা টাইপের লোগো তারা ব্যবহার করেন। অ্যাপেলের লোগোটা জাস্ট একটা অ্যাপেল আছে, দেন তার সাইড থেকে কিছুটা কেটে দেওয়া আছে। যদি ওই মাইক্রোসফটের লোগোর কথা ভাবেন, জাস্ট উইন্ডোজের যে আইকনটা আছে, উইন্ডো 4টা ঘর, সেটাকে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বড় বড় মোস্টলি প্রফেশনাল কোম্পানি যারা আছে, তারা মোটেও কমপ্লেক্স লোগো চুজ করেন না। এর মধ্যে একটা সাইকোলজি আছে। হ্যাঁ, সাইকোলজিটা কি জিনিস, সেটা হচ্ছে, আপনি ফর এক্সাম্পল আমি অমির ভাইকে একটা লোগো দেখালাম, দেখিয়ে বললাম, অমির ভাই এটা আমার কোম্পানি, ওকে। দেন মনির ভাইয়ের সাথে আমির ভাই দেখা হয়েছে, তো বলছে যে মনির ভাই জিজ্ঞাসা করেছে আমির ভাইয়ের কাছে যে স্যার কি বললো, তো বলতেছে হ্যাঁ উনি ওনার কোম্পানি সম্পর্কে বলছে, ওনার কিছু লোগো টোগো আমাদেরকে দেখালেন। তো দেখালেন, এই কথাটা বলার পর মনির ভাই ওনাকে জিজ্ঞাসা করছে ওনার লোগোর সিস্টেমটা কেমন ছিল বা লোগোটা কেমন ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, আমির ভাই আমার যে লোগোটা দেখেছে ওটার মধ্যে অনেকগুলো আইকন টাইকন, একবারে অনেক কিছু হজবরল মেশানো ছিল, উনি এটা ভুলেই গিয়েছেন আসলে আমার লোগোটা কেমন ছিল। সো সে আমার লোগোটাকে তখন আর ডিসক্রাইব করতে পারবেন না। বা যদি ওনাকে বলা হয় এখন যে আসলে আপনি লোগোটা কি দেখেছিলেন, এখন একটু ওই একই টাইপের 10টা লোগোর ভেতর থেকে এটাকে খুঁজে বের করেন, সেটাও আর সম্ভব না। এ কারণে মানে যখন এই লোগোর বা ব্র্যান্ডিং এর কথা ওঠে, তখন সাইকোলজিক্যালি এটা ভেবে দেখা হয় যে এমন টাইপের লোগো অবশ্যই ক্রিয়েট করতে হবে যে লোগোটা খুব সহজে মনে রাখতে পারবে কাস্টমারেরা। ওকে, কাস্টমাররা একবার দেখলে লোগোটাকে মনে রাখতে পারবে, অনেক কমপ্লেক্স আকৃতি তৈরি করা হবে না। এই যে বড় বড় এক একটা কোম্পানি, এদের কিন্তু টাকার অভাব নেই, এরা কিন্তু কোটি টাকা খরচ করে একটা লোগো ক্রিয়েট করতে পারে, অনেক কমপ্লেক্স করে, অনেক ডিজাইন করে, বাট এরা কিন্তু কখনোই তা করে না। হ্যাঁ, এরা কোটি টাকা অবশ্যই খরচ করে লোগো ডিজাইনের উপর, বাট যত টাকাই খরচ করুক না কেন, ডিজাইনটা কিন্তু সবসময় অত্যন্ত সিম্পল রাখেন। বাট এই সিম্পলিসিটির মধ্যেও যেন বিষয়টা খুব সুন্দরভাবে ডিফাইন করা যায়, অ্যাবাউট তাদের কোম্পানি বা তাদের কোম্পানি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যেন লোগোটা রিপ্রেজেন্ট করতে পারে, এটা অবশ্যই মাথায় রাখতে হয়। সো এখন আমাদের যে টার্গেটটা হচ্ছে, এই ডেসক্রিপশনটা পড়ার পর যে আমরা অবশ্যই লোগো ক্রিয়েট করব এম এবং এর সংযুক্তিকরণের মাধ্যমে, এবং লোগোটাকে অবশ্যই সিম্পল আকৃতিতে ডিজাইন করব। এখন প্রথম কাজটা হচ্ছে পেন্সিল ড্রয়িং। আমি এইখানে যে পেন্সিল ড্রয়িং বা লোগো আর্ট গুলো আছে, সেগুলো আপনাদের দেখানোর পূর্বে আমি আসলে চাচ্ছি আপনাদের ভেতর থেকে প্রত্যেকে অন্তত পক্ষে একটি, কম হলেও একটি, চাইলে আরো বেশি করতে পারেন, কম হলেও একটি এম এবং এ দিয়ে পেন্সিল ড্রয়িং করে সেন্ড করেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? অতি অল্প টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করবেন, এখনই। এটা কিন্তু হোমওয়ার্ক না, এখনই করতে হবে। দেন তারপর এখানে যে ড্রয়িং আছে এবং লোগো কনসেপ্ট আছে, আমি সেটার মধ্যে যাচ্ছি। ভাইয়া এই মুহূর্তে তো পেন্সিল নেই। কলম দিয়ে করেন? কলমও নেই? হ্যাঁ কলম আছে। কলম দিয়েই করেন, বাট করেন। প্রত্যেকে কম হলেও একটি ড্রয়িং আমি চাচ্ছি প্রত্যেকের কাছ থেকে। আমি লোগোর ডিসক্রিপশন দুইটা পড়ার মানে পড়ে বোঝানোর কারণ কি হচ্ছে, এখানে লোগো এক এম এবং এ কম্বিনেশন করে একটা আইকন প্রস্তুত করতে হবে, এন্ড দেন পরবর্তী টার্গেট হচ্ছে লোগোটাকে অবশ্যই সিম্পল হতে হবে। ওকে, সো ট্রাই ইট ফার্স্ট, দেন আমরা এর পরবর্তী ডিসক্রিপশনেও তো অবশ্যই যাব। বাট তার আগে আমি আপনাদের আউটপুটটা দেখতে চাচ্ছি। সবাই ডিজাইনটা মানে ড্রয়িংটা কমপ্লিট হলে ছবি তুলে মেসেঞ্জারে সেন্ড করবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নয়। স্যার আমি মেসেঞ্জারে কানেক্ট নাই। মেসেঞ্জারে কানেক্ট নাই? ভাইয়া আমিও না।
আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে দিয়েন। শামীম ভাই পুরো ইংলিশটা লেখা হয়ে গিয়েছে, ওটা দেখে না? ওয়াও। রাশেদুল ভাই, আমি মেবি এই গল্পটা এর আগে একদিন করেছিলাম, হ্যাঁ? যে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদের সাথে একটা ছেলে কাজ করতেন, মেবি বাসা চাঁদপুর বা সামথিং ওই কোনো একটা জায়গায়, নাম সালমান। উনি অনেক ভালো কাজ করতেন এবং ওনার কাজের কোয়ালিটি অনেক ভালো ছিল, বাট উনি ইংরেজিতে দুর্বল থাকার কারণে অনেক সময় অনেক ভালো ক্লায়েন্টের সাথেও ঠিকমতো কমিউনিকেশন করতে পারতেন না। সো অবশ্যই চেষ্টা করবেন ইংলিশের দিকে ফোকাস দিতে, ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়াশ ভাই, ভালো আছেন? শামীম ভাই, আপনার সেকেন্ড কনসেপ্টে এর মাঝের টানটা কি এরকম জিগজ্যাগ দেওয়ার দরকার ছিল? ভাইয়া দিলাম আর কি। সিম্পল করতে বলা হচ্ছে, আপনি সিম্পল জিনিসটাকে পেঁচাচ্ছেন কেন? আচ্ছা, নাজমুল হুদা ভাই, ইন্টারেস্টিং ড্রয়িং, হ্যাঁ। বিষয়টা না আমার কাছে দেখে আহ দুই এম এ, মানে একটা এম একটা এর পরিবর্তে তিনটা এ বেশি মনে হচ্ছে। প্রথমে এম এর নিচে দাগটা না দিলে হয়তো বা বোঝা যেত আপনি না। দুই সাইডে যে দুইটা এ দিয়েছেন, ওই দুইটা এর নিচে দাগটা দেওয়ার কি দরকার ছিল, তাই না? না, তিনটা এ কেন? তিনটা এ কেন? আমাদের আপনি যদি তিনটা এম ডিফাইন করতে চাইতেন তাহলেও একটা কথা ছিল। এ তো মাত্র একটা। আমাদের লোগোর নামটা কি ছিল? মার্স মিউজিয়াম অফ মডার্ন আর্ট। তিনটা এম ডিফাইন করতে চাইলে তাহলেও ব্যাপারটা মেনে নেওয়া যেত, বাট আপনি তিনটা এ ডিফাইন করছেন, এমনটা কেন? জি, রাশেদুল ভাই কি রং পেন্সিল ব্যবহার করেছেন এটাকে ড্রয়িং করার জন্য? রাশেদুল ভাই, এটা কি পেন্সিল? পেন্সিলের কালি এত মোটা হয়? আপনার ড্রয়িংটা ভালো হয়েছে। পিয়াস ভাই, আপনার ড্রয়িংটা খুবই বেসিক, টু বেসিক। ভাইয়া লোগোতে যে এম
3 বার ব্যবহার করা হয়েছে, এটাকে বোঝাতে হবে না নাকি এটা হাইড করলে চলবে? এটা আপনার ক্রিয়েটিভিটি। আপনি যদি লোগোটাকে সিম্পল রেখে M3টা ব্যবহার করতে পারেন, এটা তো ভালো কথা। আর যদি মনে করেন যে না দরকার নেই, তাহলে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি যে জাস্ট লাইন টেনের লোগো আর ডিজাইন করবেন না, জাস্ট কলম দিয়ে একটা দাগ টেনে টানবেন না, 2টা দাগ ব্যবহার করেন, একটা উইথ রাখেন। বাট প্রত্যেকেই সেম কাজটাই করছেন বারবার, জাস্ট কলম দিয়ে একটা দাগ টানছেন। লোগোটা কি জাস্ট একটা স্ট্রোক লাইনের মাধ্যমে হয়, না তার মধ্যে একটা উইথ থাকে? ভাই মেসেঞ্জারে দিব নাকি হোয়াটসঅ্যাপে? যেখানে ইচ্ছা দেন। মেসেঞ্জারে দিলাম। এমডি মনিরুজ্জামান, জি ভালো আপনার ড্রয়িংটা, বাট আমার মনে হয় আরো একটু সিম্পল হতে পারতো। রুহুল আমিন ভাই, জি ভাই। আপনার ড্রয়িংটা ভালো, বাট ড্রয়িংটা কি কোম্পানির সাথে যায়, মডার্ন আর্টের সাথে যায়? আই এম নট শিওর, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করছি। ওকে, মেসেঞ্জারে দিয়েছেন কয়জন? রাশিদুল ভাই একই জিনিস 2 জায়গা দিয়েছেন, হোয়াটসঅ্যাপে দিয়েছেন, মেসেঞ্জারও দিয়েছেন। আবু হানিফ ভাই, আপনার ইমেজটা বাঁকা করে দিয়ে সেন্ড করেছেন, বাট আপনার কনসেপ্টটা গ্রেট। भैया ड्राइंग इज सो वेरी वीक भैया। ওকে, আতিক ভাই, আপনি কি পার্সোনালি মনে করেন যে 3টা এম ব্যবহার করার পর লোগোটা আদৌ সিম্পল লোগো আছে? এটি কি একটু কমপ্লেক্স হয়ে গিয়েছে না? একটু কমপ্লেক্স, বাট হচ্ছে স্যার ওই মানে 3টা অ্যাম্প বোঝানোর জন্য ট্রাই করেছে। এন্ড 3টা অ্যাম্প মতো বোঝাতে হবে, এটা আর কি কনসেপ্টে ছিল আমার। নীরা তাসনিম, আপনার স্টার্টিংটা ভালো ছিল, ফার্স্ট কনসেপ্টটাকে আরেকটু মডিফাই করে দেখেন কিছু করা যায় কিনা। বাকি দুটা খুবই বেসিক, ফার্স্ট কনসেপ্টটা আরেকটু ট্রাই করেন, দেখেন কিছু করা যায় কিনা। ও নাজমুল ভাই, এটা কি বানাইছেন আমাকে একটু বলেন তো। এম আর এ দিয়ে মানে একটু চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, বাট আপনি চারপাশে সার্কেল এবং মাঝখানে এই যে কার্ভ লাইন বা কার্ভ যে অ্যাঙ্গেলটা দিয়েছেন, এটা তো নাও দিতে পারতেন। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনার সাথে কথা বলি। জি ভাই। আপনি এই যে ড্রয়িংটা করলেন তাই না, এই ড্রয়িংটা করলেন ঠিক আছে, আপনি এই ড্রয়িংটাকে ডেভেলপ করতে পারতেন, বাট এই যে এই লাইনটা, এটা দেওয়ার কি দরকার ছিল?
কোনো দরকার আছে? এটা কি লোগোর সৌন্দর্য কি একটুও বৃদ্ধি করছে? না ভাইয়া। আপনি এই লোগোটাকে যেটা এখানটা ড্রয়িং করেছেন, এটাকে ডেভেলপ করলে আমার মনে হয় পার্সোনালি দেখতে সুন্দর লাগবে। সো এটা দরকার নেই। এন্ড জি দেন ভাইয়া। সার্কেলটাও হয়তো বা দরকার নেই আপাতত। যদি সার্কেল দরকার সেটা পরে দেখা যাবে, আমাদের মেইন আইকনটাই গুরুত্বপূর্ণ। তো আপনি এখান থেকে একইভাবে এম এবং এ আছে, ঠিক আছে। আর কেউ দিয়েছেন? ওকে, শারমিন আপু জমা দেন নাই এখনো? শারমিন আপু হোয়াটসঅ্যাপে দিছি আমি। একটু হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? ওকে, নাজমুল ভাইয়ের কনসেপ্ট এবং শারমিন আপুর একটা কনসেপ্ট হুবহু সেম। ওকে, আমরা রাখছি আপাতত এই পর্যন্তই। এই হচ্ছে কিছু ড্রয়িং। ভাইয়া, জি, আপনার কাছে কি রোবট ও বোল্ট আছে টিপ ছাড়া? রোবট বোল্ট রোবটের মেবি 4-5-6টা ফন্ট আছে আমার কাছে, লাইট, মিডিয়াম, বোল্ড, রেগুলার। মানে টিপ ছাড়া আছে কিনা? টিপ যেটা আগে থাকে ওটা ছাড়া আছে কিনা? টিপস ছাড়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি আসলে মানে বুঝতে পারছি না। টিপ লেখা থাকে, মানে রোবটো বোল্ট টিপ, রোবটো মিডিয়াম টিপ, রোবটো লাইট টিপ এরকম লেখা থাকে, মানে শুধু ডাইরেক্ট রোবটো বোল্ট লেখা থাকে। জি, আমার শুধু রোবটই তো, রোবটের সাথে তো আর কিছু নেই মনে হয়। আমি 1 মিনিট আবারও চেক করছি। কাইন্ডলি দিলে একটু ভালো হবে ভাইয়া, খুশি হবো আর কি। আমার রোবটের যে ফন্ট আছে সেটা সম্ভবত শুধু রোবটের সাথে আর কিছু নেই। যাক, ওটা ইলাস্ট্রেটর ওপেন হতে থাকুক। তো এখানে সর্বপ্রথম আমাদের যে কথাটা ছিল যে আমরা এম কে টার্গেট করে কিছু আইকন ফার্স্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, প্রথম টার্গেটটা হচ্ছে এম, এন্ড দেন তার পরবর্তী টার্গেটটা হচ্ছে এ, এন্ড দেন এম এবং এ ড্রয়িংটাকে কম্বিনেশন করা। ওকে, আমি আপনাদেরকে ঠিক এই যে ব্যাগ যে পেপারটা দেখতে পাচ্ছেন, সক কাটা পেপার, এই গ্রাফ পেপার, এই টাইপের পেপারের কথা বলছি। হ্যাঁ ও ভাই, এটা তো জ্যামিতি ক্ষেত্রে ব্যবহার করা হয়। জি জি, আমি গ্রাফ পেপারের কথাই বলছি। বাট এই গ্রাফ পেপার, এক একটা পেপার আপনি আলাদাভাবে কিনতে গেলে আপনার দেখা যাবে যে কত করে নেবে, হয়তো 1 টাকা 2 টাকা করে পিস নেবে এক একটা পেপার। আর আপনি খাতা হিসেবে একবারে একটা কিনলে পরে আপনার অনেক কম খরচে পড়বে, এটাই আর কি। সো এখানে যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে জাস্ট এম কে ডিফাইন করা হয়েছে, এখানে এম কে ডিফাইন করা হচ্ছে, আবার এখানে এম এবং এ দুইটাকে ডিফাইন করা হয়েছে। সো এখানটায় কিছু ড্রয়িং আছে, কারো ড্রয়িং এর সাথে ম্যাচ করলে আমাকে একটু বলেন যে তার সাথে ম্যাচ করেছে। কারো ড্রয়িং এর সাথে কি এখানে থাকা ড্রয়িং গুলো ম্যাচ করেছে? সাড়া দেন। না ভাইয়া, একটু মিস করছিল। কোনটা? এই যে এম এর ভিতরে যে দিছেন বাম পাশে, এই যে মাউসের পয়েন্টার যে এখানে আছে ওইখানে, এটা না ডান পাশেরটা। এটা জি, এটা। ওকে, আর কারো? ওকে, আমাদের আপাতত এইগুলো নিয়ে আর কোনো কথা নেই, বা আপনারা দেখলে মানে এমনিতে বুঝতে পারবেন যে এখানে কি আর্ট করা হয়েছে বা এখানে কি ডিফাইন করা হচ্ছে। তো আমাদের এখানে আপাতত কোনো কথা নেই। এখন আমরা প্রথম যে কথাটা ছিল যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এম কে ডিফাইন করা। তো আমরা এখানে কিছু এম দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেখানে আমাদের ফার্স্ট টার্গেট ছিল এম কে ডিফাইন করা শেপের মাধ্যমে, এন্ড দেন এম এবং এ কে একসাথে ডিফাইন করা। এখানে যে শেপ বা লোগো আর্ট আইকন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধুমাত্র প্রথম বেসিক পর্যায়ের ড্রয়িং থেকে জাস্ট স্কেচ করা। হ্যাঁ, এটা ফাইনাল কোনো লোগো নয়।
যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম, একটা লোগো ক্রিয়েট করতে গেলে জাস্ট আপনি ড্রয়িং করলেন, আর্ট করলেন, হয়ে গেল, বিষয়টা এমনটা না। আপনাকে মাথা খাটিয়ে একাধিক আর্ট তৈরি করতে হবে, এন্ড তারপর যেটা বেস্ট সেটাকে চুজ করতে হবে। এর মানে এটা না জাস্ট কথার কথা আপনি জাস্ট এটাকে ক্রিয়েট করছেন বা শুধুমাত্র শুধুমাত্র এটাকে ক্রিয়েট করছেন, সো এটাই আপনি মনে করেন এটাই ফাইনাল। ব্যাপারটা এমন না, আপনি আরো ক্রিয়েট করেন, ক্রিয়েট করে 4টা 5টা ক্রিয়েট করে দেখেন কোনটা বেটার। ওকে, এই কারণে কিন্তু লোগো ডিজাইনের প্রজেক্টের সময়ও বেশি নেওয়া হয় এবং পেমেন্টও সাধারণত একটু তুলনামূলক বেশি থাকে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমার সমস্যার সলিউশন হয়ে গেছে ভাইয়া। রোবটও হ্যাঁ হয়ে গেছে। আমি সলভ করে ফেলছি আর কি। মানে আমার এখানে রোবটও ছিল বাট একটু প্রবলেম করতেছিল, পরে আবার এখন ফাইল ওপেন করে দিয়ে ঠিক আছে আর কি। থ্যাংক ইউ। রোবটও কোনটা আছে? 1 মিনিট, আমার কাছে শুধু রোবটই আছে। ভাইয়া আমার এখানেও ঠিক আছে আর কি, ফন্ট সবগুলো আছে। হ্যাঁ, এই যে আমি যেটা বললাম শুধু রোবটও। থ্যাংক ইউ। রোবটর থিন ইটালিক, লাইট ইটালিক, রেগুলার ইটালিক, মিডিয়াম ইটালিক, বোল্ড ইটালিক, ব্ল্যাক ইটালিক। রোবটো ফন্টটা অনেক ব্যবহার করে কাজ, মানে অনেক সময় কাজে লাগে, যেহেতু স্ট্যান্ডার্ড একটা ফন্ট, সো সবাই রাখতে পারেন। ভাইয়া ফন্টে যেহেতু ঢুকছে না, এই রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা করে ফেলি। জি বলেন। জি, আমার যে ফন্টগুলো দরকার হচ্ছে না আর কি, বিভিন্ন আরবি হিন্দি এগুলো কি ডিলিট করে দিতে পারবো আমি? জি পারবেন। আচ্ছা এটি কি, আচ্ছা একটু ফ্রি সময় হলে একটু দেখাই দিয়েন তো। উইন্ডোজের সিস্টেমে ঢুকে ওটাকে ডিলিট করতে হয়, সিস্টেমে ঢুকে ফন্টগুলোকে ডিলিট করতে হয়। মানে আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন আনইনস্টলের ব্যাপার থাকে, ফন্টগুলোকে আনইনস্টল করা যায় না। হ্যাঁ, সিস্টেমে ঢুকে তারপর ডিলিট করতে হয়। আবার যখন সিস্টেম থেকে ডিলিট করা যায় না, আপনি সিম্পলি এটা করতে হয়তো খুব বেশি হলে 2 মিনিট টাইম লাগবে। আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিন যে হাউ টু ডিলিট এ ফ্রম উইন্ডোজ। ওকে, হয়তো 1 মিনিট 1.5 মিনিট এরকম কিছু ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। কিছু ফন্ট আছে যেগুলো ইনস্টল করে রাখলে প্রবলেম করে, যেমন আমরা কিছু ফন্ট প্রয়োজনের সময় ইনস্টল করি, বাট ওই ফন্টটা দেখা যায় আমাদের ওয়েব ফন্ট হিসেবে কাজ করে। ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইটের লেখাগুলোকে চেঞ্জ করে ফেলছে। সো এই জাতীয় ফন্ট ব্যবহার হয়ে যাওয়ার সাথে সাথে পরে আবার ওইগুলোকে ডিলিট করে ফেলতে হয়। ওকে, সো এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে বলি এইখান থেকে, এই ড্রয়িং থেকে এখানে কি যাওয়া যাবে নাকি যাবে না? যাও যাবে। ওকে, চ্যালেঞ্জটা কি কেউ একজন পড়েন। The biggest challenge was to maintain the clarity and readability, both the M and the A. Careful so what put into how those letters came together in the center. আমির ভাই ট্রান্সলেট করেন। এখানে বোঝাচ্ছে আর কি যে ভয় এম পাওয়ার তো এবং কোনো এ কিছু কে নেই, আপনি সবচেয়ে বলেন, বেশি, সমস্যা নেই। জি বলতেছি যে এম এবং এটাকে ক্লিয়ারিটি এবং রিডেবিলিটি দুইটা জিনিস বেশি রাখতে হবে আর কি, মানে ক্লিয়ার করতে। আর এই দুইটাকে যখন একসাথে করব আমরা, তখন এটা যেন সেন্টারে আসে, দুটো একসাথে যেন মধ্যম অবস্থানে চলে আসে, এই জিনিসটা হয়তো বা বোঝাচ্ছি। জি, স্যার এখানে এমটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় আর কি, প্লাস মানে রিড করতে যাতে সুবিধা হয়, মানে আমাদের এখানে যে ড্রয়িং গুলো ছিল
এর প্রত্যেকটা ড্রয়িং কিন্তু এম এবং এ কে সমানভাবে ডিফাইন করতে সক্ষম নয়। আমরা যদি এই ড্রয়িংটার কথা বলি, এই ড্রয়িংটা হয়তোবা এম বা এ বা উভয়কেই ডিফাইন করে, বাট আমরা যদি বলি এই ড্রয়িংটা বা ওকে এইখানে একটা ড্রয়িং আছে বা এইখানে যে ড্রয়িং গুলো আছে, এই ড্রয়িং গুলোর মতো কিন্তু এটা অত সহজে ডিফাইন করতে পারছে না। বা এই যে ড্রয়িংটা আছে, সো আমরা এখানে যে মূল কথাটা, যে ফার্স্ট চ্যালেঞ্জ বা বিগেস্ট চ্যালেঞ্জ এখানটা যেটা ছিল সেটা হচ্ছে একে তো এম এবং এ দুটাকে ডিফাইন করতে হবে, এন্ড দেন তারপর এর ব্যালেন্সটাও ঠিক রাখতে হবে, রিডেবিলিটি কে ঠিক রেখে, হ্যাঁ, মানে সেটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারতে হবে এবং পড়তে পারতে হবে, এবং তার সাথে সাথে অবশ্যই ব্যালেন্স ঠিক থাকতে হবে। এখানে কিন্তু কোনো লোগোর ব্যালেন্স নষ্ট হয়নি। ব্যালেন্স নষ্ট হয়নি বলতে আমরা যদি একটু বলি, আমরা একটা লোগো ডিজাইন করছি না, হ্যাঁ, আমরা জাস্ট বোঝানোর জন্য। এখানে ব্যালেন্স বলতে কি বোঝানো হচ্ছে, দেখে লোগোটাকে দেখে মনে হচ্ছে যে লোগোটা আদৌ একটা সেন্টার পয়েন্ট বা সেন্টার ব্যালেন্স রক্ষা করছে? না স্যার। এইখানটায় স্থাপন করি, এক্ষেত্রেও মনে হচ্ছে ওপরেরটা কিছুটা বড়, নিচেরটা কিছুটা ছোট, এমন একটা ভাব আসছে। যদি আমরা এর অ্যালাইনমেন্টটাকে দেখি টান করে, দেখতে পাচ্ছেন এর অ্যালাইনমেন্ট এম এর থেকে ভেতরে। এখানেও কিন্তু অ্যালাইনমেন্ট বা ব্যালেন্সের যে ব্যাপারটা আছে সেটা ঠিক মতো হয়নি। ওকে, এ হচ্ছে আমাদের মূলত ব্যালেন্সের কথা বলা হয়েছে, যে সেন্টার। ওকে, এখন আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে লোগোটার জন্য। আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে যে লোগোগুলো তৈরি করেছি, এর মধ্যে কোনো লোগো আমরা ব্যবহার করব, এইখানটা যেটা যা তৈরি করেছি সেটাই ব্যবহার করব। বাট এখন পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে এই লোগোটার সাথে আমাদেরকে অবশ্যই কিছু টেক্সটের প্রয়োজন পড়বে, তাই না? যে আমরা যে লোগোটার নাম বলেছিলাম সেই নামটা এখানটায় টেক্সট হিসেবে দিতে হবে। এখন সেই টেক্সটটা দেওয়ার জন্য আমরা কোন ফন্ট ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে ভালো হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এন্ড দেন তারপরে থাকছে কালার। সো আমরা কালারে পরে যাচ্ছি। এখানে যে কথাটা বলা হয়েছে, পিয়াস ভাই পড়েন। শুনতে পাচ্ছেন আমাকে? আতিক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। পড়তে পারবেন তো? এটা এটা জি। পড়েন।
দেন পড়েন তারপর তারপর স্যার হচ্ছে sans serif typefaces it become apparent that sticking with a sans serif let the logo mark bracketed symbol আর কি take center stage. It also Okay. provided a sense of simplicity, which is a common characteristic among modern art. আমি ধরে নিচ্ছি আমি লোগোর ওই ডিজাইনটা করবো এখানটায়, বাট আপাতত ধরে নিচ্ছি এটাই সেটা, জাস্ট আপাতত। কোম্পানিটার নাম কি ছিল? ওকে, সায়েন্স শরীফ না? সায়েন্স শরীফ মনে হয় এক্সাক্ট যে ফন্ট আছে সেটা আমার কাছে নেই, বাট আমি সায়েন্সেরই অন্য কিছু যে ফন্ট গুলো আছে এখান থেকে কিছু ফন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই টাইপের ফন্ট খুব বেশি পার্থক্য থাকে না সাধারণত এগুলোর মধ্যে। তো এই হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আপাতত আমরা দুইটা সায়েন্স ফন্ট ব্যবহার করেছি। তো এখন এই ফন্টটাকে যদি আমি আপাতত এইখানটায় বসিয়ে দিই, টার্গেট হচ্ছে এটাকে দেখতে সুন্দর লাগতে হবে, হ্যাঁ। বাট ওইখানটা একটা কথা বলা হচ্ছে যে সায়েন্স শরীফ টাইপের বেশ কিছু মানে কিছু শরীফ ফন্ট ব্যবহার করার পরও আমরা আশা অনুরূপ আউটপুট পাইনি। এন্ড দেন তারপর যেটা করেছি সেটা হচ্ছে হেলভেন্টিকা টাইপের ফন্ট ব্যবহার করেছি। আচ্ছা, হেলভেন্টিকা ওয়েব ফন্টে প্রভাব ফেলে, তো আমি হেলভেন্টিকার বিভিন্ন ভার্সন ব্যবহার করি, হ্যাঁ। হেলভেন্টিকা 95, হেলভেন্টিকা 56 এই টাইপের কিছু ফন্ট আছে। আমি 95 মিডিয়াম যেটা আছে এটা ভালো, ওকে, এটা মোটামুটি ভালো কাজ করেছেন ধরে নেন। আর প্রবলেমটা হচ্ছে এই তিনটা নামের মাঝখানে অফটা মানে মধ্যবর্তী অবস্থায় কিছুটা অড আকৃতি ধরে নিয়েছে। এর অবস্থানটা আমরা যদি একটু কেটে এখান থেকে সরিয়ে দিই উইল বি বেটার, বাট যেহেতু লোগো নামের মধ্যে অফ ছিল আমরা কেটে নিয়ে গেলেও এটাকে পুরোপুরি বাদ দিতে পারবো না। তো আমরা পিডিএফে চলে যাচ্ছি আবার একটু, হ্যাঁ। খেয়াল করেন সায়েন্স শরীফ যে অপশনগুলো আছে, শরীফ অপশনগুলো আছে, এই শরীফ ফন্টগুলো ব্যবহার করার পর বিষয়টা এমন দাঁড়িয়েছে। আমি একটু জুম আউট, না জুম আউট করতে হবে না, ওকে। এই হচ্ছে বিভিন্ন ভাবে এটা ট্রাই করা। আমি এটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি যখন টেক্সটটা প্লেস করবেন, সেই টেক্সটটাকে প্লেস করার সময় জাস্ট একটা টেক্সট দিল ক্লায়েন্ট, আপনি নিয়ে বসে দিলেন, বিষয়টা এমন নয়। দেখেন টেক্সটটাকে বিভিন্ন ভাবে ট্রাই করে দেখতে হবে আপনি আসলে কোন ভাবে টেক্সট স্থাপন করলে দেখতে বিষয়টা সুন্দর লাগে, এটা গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে বসাচ্ছেন, এখানে যেমন অল ক্যাপস ব্যবহার করা হচ্ছে, সবগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করা হচ্ছে, এখানে ক্যাপিটাল স্মল উভয় ব্যবহার করা হয়েছে, অফকে এখানে স্ক্রিপ্ট ফন্ট হিসেবে দেখানো হয়েছে, এখানে অফকে তুলনামূলক ছোট আকৃতিতে দেখানো হয়েছে। এমন বিভিন্ন আকৃতি বা ফন্ট এখানটায় আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন বিভিন্নভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আসলে কোনটা ব্যবহার করলে জিনিসটা সুন্দর লাগে, এন্ড দেন তারপর হচ্ছে আপনি ফাইনালি একটা চুজ করবেন। এখানে বেশ কিছু ফন্টের স্যাম্পল দেখানো হয়েছে,
ওকে, তো এখানে ডেসক্রিপশন অনুসারে যে ফন্টগুলোর কথা বলা হচ্ছে, এখানে বেশ কিছু শরীফ ফন্ট এবং sans শরীফ ফন্ট ব্যবহার করা হয়েছে। এই প্রত্যেকটা ফন্ট 1 2 3 4 5 6, এখানে 6টা ফন্ট। তাহলে ওনাকে বলা যায় উনি 7টা ফন্ট ব্যবহার করেছেন। দেন 6টা ফন্টকে রিজেক্ট করে উনি পরবর্তীতে হেলভেন্টিকা নামক ফন্টটিকে চুজ করেছেন। উনি লোগোর পাশে হেলভেন্টিকা ফন্টটা চুজ করেছেন এবং অফটাকে তুলনামূলক ছোট করে দিয়েছেন, এবং অবশ্যই এটা ইটালিক ভার্সনে, বাট ফন্টটা হচ্ছে হেলভেন্টিকা বা কি, এটা কি হেলভেটিকা সামথিং। ওকে, বিষয়টা কি বোঝা গেল আমি এখানে কি বলতে চাচ্ছি? আপনি যখন একটা লোগো ডিজাইন করছেন, আমরা এতক্ষণে যেটা ছিলাম সেটা হচ্ছে আইকন ডিজাইন। টেক্সটকে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে আপনি ড্রয়িং করছেন, ড্রয়িং থেকে কিভাবে আপনি কনসেপ্ট ডেভেলপ করছেন, দেন সবকিছু যখন হয়ে গেল, পরবর্তী আপনার টার্গেট হচ্ছে এই আইকনের পাশে বা নিচে বা যেখানটায় হোক, সেখানটায় উপযুক্ত টেক্সট বা ফন্টকে ডিফাইন করা। আসলে কোন ফন্টটা দিলে ভালো লাগবে, আপনি জাস্ট একটা ফন্ট আপনি মাউস দিয়ে ক্লিক করলেন, মাইরাত প্রো আসলো, আপনি দিয়ে দিলেন, হয়ে গেল। বিষয়টা এমনটা না, আপনি অবশ্যই একাধিক ফন্ট ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কোনটা বেটার, যেটা বেটার সেটা দিবেন। অবশ্যই এখানটা আরেকটা কথা আছে, জাস্ট আপনার চোখে একটা ফন্ট ভালো লাগলো আপনি দিয়ে দিলেন, বিষয়টা এমনটা না। কোম্পানির ব্র্যান্ডিং এর সাথেও সেই ফন্টটাকে যেতে হবে। ওকে, একটা জিম বা জিমন্যাস্টিক টাইপের কোম্পানি, আপনি সেখানটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিয়েছেন, আপনার কাছে স্ক্রিপ্ট ফন্টটা দেখতে খুব ভালো লেগেছে, এমনটা তো হতে পারে না, তাই না? সো এখানটা অবশ্যই ব্র্যান্ডিং এবং মানে বাহ্যিক সৌন্দর্য দুইটার দিকেই খেয়াল রাখতে হবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার লোগোর ক্ষেত্রে কিরকম পাশাপাশি মানে থাকে, মানে নিচে উপর নিচে থাকে লোগোর কোনো নির্দিষ্টতা নেই। হ্যাঁ, আপনি কোন লোগোর ক্ষেত্রে কোনটা কেমন হবে এটা ডিপেন্ড করে, যেটা করলে আপনার ভালো লাগবে আপনি সেটাই করবেন। যেমন অ্যাপেলের লোগোর আশেপাশে মানে চারপাশে কোথাও কোনো টেক্সট নাই, জাস্ট একটা অ্যাপেলের আইকন আছে। হুন্ডাই লোগোর মধ্যে হ্যান্ডশেক করা দুইটা মানুষের জাস্ট একটা সার্কেলের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, আর কোনো টেক্সট নাই। আসলে যেইটা এর মানে কিন্তু এই না যে সবসময় পাশেই ব্যবহার করব। আমরা আপাতত সেখানে যাচ্ছি না, এই মানে লোগোটার মানে আলোচনার শেষের দিকে গিয়ে আমরা সেগুলোও পাবো। বাট আপাতত এখন পর্যন্ত যা বোঝানো হলো, ড্রয়িং, আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ফন্ট, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। কারো কোনো কোশ্চেন নেই? রাশিদুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রাশিদুল ভাই আজকে আর আমার সাথে কথা বলবে না। স্যার কালার চয়েস নিয়ে যদি একটু বলতেন। কালার চেঞ্জের টপিকস আছে, আমরা কালার চেঞ্জে যাইনি কিন্তু এখনো, বলেছি অলরেডি এই কালার নিয়ে আলোচনা আছে। আমরা এই লোগো ক্লাসটা শুরু করেছি, আপনি জয়েন করেছেন লেটে, শুরুর সময় আমরা বলে নিয়েছি যে এই লোগোটা এ টু জেড আমরা এভরিথিং আলোচনা করব। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হতেছে? আমার কাছে তো রেকর্ড হচ্ছে না, বাট ফেসবুকে লাইভ হচ্ছে, ওইখানে তো অটো রেকর্ড, ফেসবুকে রেকর্ড হয়ে থাকবে। বাট নাজমুল ভাই তো রেকর্ড করেন, মেবি নাজমুল ভাই। ওকে, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, আমি না এই জিনিসটা খুব অবাক হয়েছি, আপনাদের কারো কোনো কোশ্চেন কেন থাকে না? আপনারা কি বুঝেন না নাকি? বুঝতে পারলে কিন্তু কোশ্চেন থাকাটা স্বাভাবিক।
ওকে, দেন পরবর্তী যে আলোচনাটা থাকছে, আমরা ফন্ট চুজ করার পরে ফন্টের অ্যালাইনমেন্ট ঠিক করা। আমরা যে ফন্টটা ব্যবহার করছি সেই ফন্টটার সঠিক অ্যালাইনমেন্ট রাখা, যে আসলে আমরা কিভাবে ফন্টটা টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করব। কখনো এখানে যে লেফট অ্যালাইনমেন্টটা করা হয়েছে সেটা লেফট অ্যালাইনমেন্ট, এর মানে এই না যে আমাদের সবসময় লেফট অ্যালাইনমেন্টই করতে হবে। এমনও সময় আছে যখন আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করি, কখনো প্রয়োজন হলে রাইট অ্যালাইনমেন্ট করব। এইটা ডিপেন্ড করবে প্রয়োজনের উপর, আসলে কোন লোগোটার সাথে কোন টেক্সট বা কিভাবে অ্যালাইনমেন্ট করলে জিনিসটা দেখতে সুন্দর লাগছে বা এর ব্র্যান্ডিং এর সাথে মানানসই হচ্ছে, সেটা আমাদেরকে অবশ্যই নির্বাচন করতে হবে। একজন লোগো ডিজাইনারের উপর প্রচুর দায়িত্ব অর্পিত থাকে। তো এখন আপনাদের পরবর্তী যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা। এখানে আপনারা হয়তো বা আগে থেকে দেখে আসছেন যে অ্যালাইনমেন্ট লেফট করে দেওয়া আছে, বাট ব্যাপারটা তো এমন নয়। আমরা তো একটা একটা টেক্সট এভাবে ধরে নিলাম, মার্স একসাথে বসিয়েছি, মিউজিয়াম তারপর বসিয়েছি, মডার্ন আর্ট তারপর বসিয়েছি, অ্যালাইনমেন্ট ঠিক নাও থাকতে পারে। আমরা হয়তো বা সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে কাজটা করতে পারি, বা লেফট অ্যালাইনমেন্টের পরিবর্তে রাইট অ্যালাইনমেন্ট দিয়ে কাজটা করতে পারি। আসলে কোন অ্যালাইনমেন্টে অবস্থান করালে কাজটা ভালো লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই সেই অ্যালাইনমেন্টে বসাতে হবে। ওকে, এখানে পরবর্তী যে ধাপটা আসছে সেটা হচ্ছে আপনি টেক্সট বসানোর পর ফন্ট চুজ করে একটা ফাইনাল ফন্ট চুজ করলেন। চুজ করার পর যে ফন্টটা স্থাপন করলেন সেই ফন্টটা কোন অ্যালাইনমেন্টে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে ধাপগুলোর কথা বলা হচ্ছে, আমরা শুরু থেকে যে ধাপগুলো নিয়ে আলোচনা করছি, আপনি যদি যে কোনো লোগো ডিজাইনের সময় প্রত্যেকটা ধাপ মানে অনুসরণ করেন, অবশ্যই আমরা যে আইকন বেসড লোগোর মধ্যে আছি, এই আইকন বেসড টাইপের যে কোনো লোগোর ক্ষেত্রে, আইকন বেসড টাইপের যে কোনো লোগোর ক্ষেত্রে আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন, ঠিক আছে, আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে বলতে পারেন যে অলমোস্ট 70 to 80% প্রবলেম সলভড। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই? মেবি আপনাদের তো কোশ্চেন থাকে না, আপনারা তো জিনিয়াস। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে অফকে নিয়ে বলেছিলাম যে অফকে বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেখতে হচ্ছে। এক ছিল আমাদের একটা অ্যালাইনমেন্ট ঠিক করা, দেন তারপর আমরা অফকে বিভিন্ন ভাবে অবস্থান করেছি এটা দেখার জন্য আসলে কোন অবস্থায় অফকে স্থাপন করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এর কথাটা হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার লোগোর ক্ষেত্রে এমন অফ নাও থাকতে পারে। আপনি যখন কাজটা করবেন তখন আপনার যে লোগোর নেম বা টেক্সটটা থাকবে বা স্লোগান টেক্সটটা থাকবে, ওই টেক্সটের প্রত্যেকটা পার্টকে একটা একটা করে অবস্থান করান। অবস্থান করিয়ে নিজের প্রফেশনালিজমকে কাজে লেগে চুজ করেন, খুঁজে বের করেন যে কোন অবস্থানে কোন টেক্সটটা বসালে আমাদের দেখতে অনেক ভালো লাগবে। আমরা এখানে মাস, মিউজিয়াম, মডার্ন তিনটা এম কে যদি নিচ বরাবর একভাবে একই অ্যালাইনমেন্টে বসাই, সেটা দেখতে তুলনামূলক বেটার হয়। এখানে অফকে যদি মাঝখানে রাখতাম, এমন এমন যদি অফকে মাঝখানে রাখতাম, এখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা রয়েছে এই ব্ল্যাঙ্ক স্পেসটা লোগোর সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে। আবার যদি আমরা অফকে নিচের লাইনে বসাতাম, সেক্ষেত্রেও তিনটা এম এর যে সৌন্দর্যটা ছিল একসাথে, এম 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 তিনটা এম এর যে সৌন্দর্যটা থাকার কথা ছিল এখানে কিন্তু সেটাও থাকছে না। এই অফটা সেই সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলছে। সো অফের বেটার পজিশন কোনটা? অবশ্যই অফের বেটার পজিশন হচ্ছে মিউজিয়াম এর পরে। সো আপনি আপনার যে লোগোটা থাকবে সেই লোগোটার ক্ষেত্রে আপনি কোথায় কোন টেক্সটটা পজিশন করাচ্ছেন বা বসাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনি ফন্ট যখন চুজ করছেন তখন আপনার অবশ্যই নেক্সট টার্গেট থাকবে অ্যালাইনমেন্টকে ঠিক করা, কোন অ্যালাইনমেন্টে বসালে বিষয়টা ভালো লাগবে। এন্ড দেন তারপর আপনি চেষ্টা করলে এরপর আপনি প্রয়োজনে টেক্সটগুলোকে ভেঙে নেন, ভেঙে এক একটা টেক্সট এক এক জায়গায় স্থাপন করেন, করে দেখেন চেঞ্জ করে করে আসলে কোথায় কোনটা অবস্থান করালে বেটার লাগছে। দেন তারপর যেটা বেস্ট সেটাকে রাখেন, বাকিগুলো ডিলিট করে দেন। প্রয়োজনে তারপর যদি আবার অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয় তারপর আবার অ্যালাইনমেন্ট করেন। ওকে,
কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত করতে পারেন। কোনো কোশ্চেন নেই, আপনার তো জিনিয়াস। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। ভাইয়া নাজম চ্যালেঞ্জ লেখছে, এটা একটা লেখছে যে উনি মেসেজ হ্যাঁ আপনি খুব ভালো করে বুঝান, এই জন্য আমাদের পছন্দ থাকে না। আপনারা বুঝতে পারলে ঠিক আছে, ব্যাপার না, বাট আসলে প্রশ্নটা থাকা উচিত। কেন উচিত? বিষয়টা এমন, প্রশ্নটা আমি থাকার কথা কেন বলি, আমি যদি বলি আপনাদেরকে একটু কথাটাকে ব্যাখ্যা করি, প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে কেন চাই। আমি একটা কনসেপ্ট বোঝাচ্ছি, ভালো কথা, নাজমুল ভাইয়ের কথাটা যদি আমি মেনে নিই যে হ্যাঁ আমি বোঝানোর সময় এটাকে বুঝিয়ে দিয়েছি, আপনি বুঝে গিয়েছেন, বাট আপনি অবশ্যই জাস্ট এই একই টাইপের লোগো ডিজাইন করবেন না বা একই টাইপের কাজ করবেন না, আপনার কাছে আরো বিভিন্ন রকম কাজ থাকবে। এখন আমি যে টপিকসটা নিয়ে বা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি তার সাথে রিলেটেড কিছু কথা আপনার মাথার মধ্যে আসা উচিত। একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনার এই ক্রিয়েটিভিটি থাকা উচিত। যখন আপনার এই ক্রিয়েটিভিটিটা থাকবে তখন আপনি এই কাজ এটা যখন করবেন তখন আপনার মানে বিষয়টা কি হবে, এই যে জিনিসটা এরকম আছে, যদি এরকম না ওইরকম হতো তাহলে বিষয়টা কেমন হতো। আপনি নিজের মস্তিষ্কের মধ্যে এটাকে চিন্তা ভাবনা করছেন, বাট সাজাতে পারেন নাই, সাজাতে পারেন নাই বিধায় দেন সেটা আমাকে জিজ্ঞাসা করেন আসলে এটা যদি এমন না হয় এমন হতো তাহলে আমরা কি করতাম। দেন আপনি নিজের মানে মাথার মধ্যে একটা কনসেপ্ট ডেভেলপ করেছেন, দেন আমি কিন্তু এখান থেকে অবশ্যই আরো একটা কনসেপ্ট আপনাকে দিচ্ছি। আপনি নিজের কনসেপ্টটা তো আপনার কাছে আছেই, তার পাশাপাশি কিন্তু আপনি নতুন আরেকটা কনসেপ্ট জেনে নিতে পারলেন। সো এই কারণে প্রশ্নগুলো করতে হয়, প্রশ্নগুলো করলে আপনার নলেজটা আরো ডেভেলপ হবে, এই আর কি। হ্যালো হ্যালো, হ্যাঁ আপু কিছু বলবেন? বলছিলাম যে হেলভেটিকা ফন্টটা কিভাবে, ওটা কি মানে 95 বা 56 যেভাবে বলেন ওভাবে ডাউনলোড করতে হবে? আপনি জাস্ট ওই ফন্টের নাম লিখে ফ্রি ডাউনলোড দেন, আপনি বিভিন্ন লিংক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেটা ডাউনলোড করছেন ওটা যেন অনলাইন ফন্ট না হয়। হ্যাঁ, অনলাইন ভার্সন হলে এটা আপনি বিভিন্ন সময় লেখা থাকে, ওয়েব ফন্ট লেখা থাকে, দেখবেন যে এটা ওয়েব ফন্ট কিনা। যদি ওয়েব ফন্ট হয় তাহলে দেখা যাবে আপনার মানে আপনি যে ব্রাউজারটা ব্যবহার করছেন ডিফল্ট ব্রাউজার, ওই ব্রাউজারের টেক্সটগুলো চেঞ্জ হয়ে যায়, প্রবলেম হয়। প্রবলেম হয় বলতে প্রবলেম হয় না, মানে দেখতে ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার বলেন। ফার্স্ট থেকে মানে পুরো ব্যাপারটা আরেকটু যদি হাইলাইটস করে করতেন ভালো হতো আর কি, প্রথম থেকে এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ওকে, সামারি করলেই হবে, এত বড় করতে পারবেন না, জাস্ট একটু কাজ কে দিলেন। আমি সামারি করব, ডিটেলস আলোচনায় যাচ্ছি না, ডিটেলস যেহেতু আমরা একবার করেছি এবং ক্লাসের রেকর্ডটাও আছে, আপনারা চাইলে পরে আবার দেখতে পারবেন। সো আমাদের কোম্পানির নামের মধ্যে 3টা এম থাকার কারণে আমাদের প্রথম টার্গেট ছিল এম কে হাইলাইট করা। সো আমাদের প্রথম টার্গেট অনুসারে আমরা এম কে বিভিন্নভাবে পরিবর্তন করে আমরা এম কে ডিফাইন করতে চেষ্টা করেছি। দেন পরবর্তীতে শুধু এম দিয়ে অবশ্যই হবে না, কোম্পানির নেমের লাস্টে আর্ট থাকায় একটা এ পাচ্ছি, সো এ কেও আমরা সিম্বল হিসেবে তার পাশে অবস্থান করাবো। তার উপর ভিত্তি করে আমরা গ্রাফ পেপারে কিছু ড্রয়িং করলাম। এখন যতগুলো ড্রয়িং করেছি তার সবগুলোকে ডেভেলপ করার প্রয়োজন নেই, এর মধ্যে বেস্ট ড্রয়িং যেগুলো বেছে বেছে 3, 4, 5টা ড্রয়িংকে আমরা কনসেপ্টে ডেভেলপ করব। অবশ্যই যখন আমরা কনসেপ্টে ডেভেলপ করলাম, কনসেপ্ট ডেভেলপ করার পর এখন এই যে কনসেপ্ট আমরা এর মধ্যে হয়তো বা 1টা বা 2টা কনসেপ্টকে চুজ করবো, আমরা অবশ্যই সবগুলো কনসেপ্টকে চুজ করব না। তো আমরা যে কনসেপ্টটাকে চুজ করলাম সেই কনসেপ্টের সাথে কোন টেক্সটটা ভালো মানায় সে এখন আমাদের টেক্সট নির্ধারণ করতে হবে। তো এখানটা যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা ছিল অবশ্যই আমাদের আইকন ডিফাইন করার সময় আমরা যে আইকনটা ডিফাইন করছি, একে তো আমাদের অরিজিনাল এ বা অরিজিনাল এম নেই, কিন্তু এর ব্যালেন্সটাকে ঠিক রেখে আপনাকে অবশ্যই এর রিডেবিলিটি বা আপনি যেন এটাকে সহজেই পড়তে পারেন এমন আকৃতি প্রদান করতে হবে। দেন তারপর থাকছে আমাদের ফন্ট নির্বাচন। আপনি বিভিন্ন রকম স্যান্স শরীফ ফন্ট বা শরীফ ফন্ট বা বিভিন্ন রকম ফন্ট পাবেন। এখন এই ফন্টগুলো বিভিন্নভাবে
ট্রাই করবেন, একটার পর একটা ফন্ট ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আসলে কোন ফন্টটা ভালো কাজ করে, যেই ফন্টটা আপনার ভালো কাজ করবে আপনি অবশ্যই সেটাকে চুজ করবেন। এন্ড দেন ফন্টটা, এটার ক্ষেত্রে আমরা হেলভেটিকা যে ফন্টটা আছে সেই ফন্টটা চুজ করেছি। ফন্টটা চুজ করার পর তার পরবর্তী কাজটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি ঠিক মতো যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোর টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর কোন অ্যালাইনমেন্টে রাখলে সেটা দেখতে সুন্দর লাগে সেটা আপনি দেখেন। এটা এক্ষেত্রে আমরা লেফট অ্যালাইনমেন্ট ব্যবহার করেছি। এর মানে এই না যে সবসময় আপনাকে লেফট অ্যালাইনমেন্টই ব্যবহার করতে হবে, অন্য অ্যালাইনমেন্টও অনেক সময় সুন্দর লাগতে পারে। আপনি অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন এভাবে মানে নানাভাবে চেঞ্জ করে দেন যেটা বেস্ট হবে সেটাকে রেখে দেবেন, বাকিগুলো অফ করে দিবেন। দেন টেক্সটের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করবেন, বিভিন্ন পজিশনে দিয়ে। এটা এক্ষেত্রে আমাদের অফের পজিশন বিভিন্নভাবে চেঞ্জ করে আমরা দেখেছিলাম যে আসলে কোথায় আমাদের কোন টেক্সটে অবস্থান করলে বিষয়টা দেখতে ভালো লাগে, এটা আমরা চুজ করেছিলাম। দেন তারপর যে অবস্থানটা আমাদের ভালো লেগেছে আমরা সেটাকে রেখে দিয়েছি, অর্থাৎ এই যে অবস্থানটা। তো এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা কি ছিল? ওকে, আমরা মনে হয় এই পর্যন্ত ছিলাম নাকি? হ্যাঁ, এই পর্যন্ত ছিলাম। সো এখন চ্যালেঞ্জ, এই স্টেজ পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা কি ছিল? কে পড়বেন বলেন, পড়েন একজন। স্যার এই যে একটা কথা ছিল স্যার, বলেন। ওই যে স্যার মানে যে আমার টেক্সটটা আছে আর লোগোর যে আছে এটার ভেতর কতটুকু গ্যাপ হবে এটা আমি কিভাবে নির্ধারণ করব? এটা সম্পূর্ণই আপনার পার্সোনাল ব্যাপার, আপনি অবশ্যই চেঞ্জ করেন ডিসটেন্স গুলো, বিভিন্ন ভাবে অবস্থান করে চেঞ্জ করে সামনে এগিয়ে পিছনে দিয়ে চেঞ্জ করে দেখেন আপনার কোথায় বসালে টেক্সটটা দেখতে ভালো লাগছে। ওকে, জি স্যার। এখন এই জায়গাটা আইকন আছে, আপনি টেক্সটটা অবশ্যই এখানটায় দিবেন না, জি স্যার। আপনি তার কাছাকাছি একটা অবস্থানে রাখেন, রেখে দেখেন। তবে সাধারণত যেটা করা হয়, সাধারণত যে ব্যাপারটা দেখা হয় সেটা হচ্ছে আমরা যে আইকনগুলো ব্যবহার করি আইকনগুলোর মধ্যেও কিন্তু একটা ডিসটেন্স থাকে। হ্যাঁ, আইকনগুলোর মাঝে একটা ডিসটেন্স থাকে। তো এই ডিসটেন্সের থেকে ফন্ট এবং লোগো টেক্সটের যে ডিসটেন্স সেটা যেন অনেক বেশি না হয়, এটার থেকে সামান্য একটু বেশি হতে পারে, বাট সেটা যেন অনেক বেশি না হয়, কাছাকাছি থাকলে ব্যাপারটা দেখতে একটু ব্যালেন্স মনে হয়। ওকে, সো চ্যালেঞ্জটা পড়েন, আতিক ভাই পড়েন। The challenge here was how to treat the off in this name. ওকে, I wanted to downplay the word of by making it smaller but keeping it in the same Helvetica typeface. This allows us to only need one typeface for the logo. Once again, making simplicity the key theme thought out this concept. ওকে, কি বুঝলেন বলেন, আপনি বলেন, অন্য কেউ না। Downplay the word of. আপনি নিজের ভাষা ব্যবহার করেন, হুবহু লাইন টু মানে লাইন বাই লাইন অর্থ বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কি বুঝেছেন, যতটুকু বুঝেছেন শুধু ততটুকুই বলেন। মানে হচ্ছে যে অফ যে কথাটা আছে সেই কথাটাকে আহ একটা মানে একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আর কি, একটু স্মলার করতে বলা হয়েছে, বাট এখানে বলছে যে কিপিং ইট ইন দিস সেম টাইপ ফেস, মানে হচ্ছে যে সেম সেম টাইপ ফেস বলতে এখানে আচ্ছা আমি বলছি, হ্যাঁ আমি বলছি, এখানে আমাদের চ্যালেঞ্জটা ছিল অফকে ট্রিট করা, অফটাকে কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে, তাতে আকৃতিতে ছোট বা বড় করার প্রয়োজন আছে কিনা, বা ফন্ট চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, এটা আমরা বিভিন্নভাবে মানে চেঞ্জ করে এর উপযুক্ত অবস্থানটা নির্ণয় করা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। বাট আমরা পরবর্তীতে দেখলাম একই মানে সেম টাইপের ফন্ট অর্থাৎ হেলভেটিকা যে ফন্ট আছে সেটাই ব্যবহার করে আমরা অফকে যদি স্থাপন করি, বাট এটা যদি কি সামান্য একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে মানে একে তো আপনার সিম্পল লাগবে, সিম্পলিসিটি ঠিক থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে, এটাই বলা হয়েছে। আমরা এখানটায় যে অফটা বসানো হয়েছে সেটা হেলভেটিকা ফন্টে বসানো হয়েছে, বাট এটা হয়তো হেলভেটিকা আপনার বোল্ড বা মিডিয়াম, এটা দেখা গেল লাইট, এই টাইপের ফন্ট ব্যবহার করা হয়েছে, দ্যাটস ইট। ওকে, পরবর্তী আলোচনা, ডিফাইন্ড
ভেরিয়েশন প্লাস প্রেজেন্টেশনস। আপনি কিভাবে উপস্থাপন করবেন এটা গুরুত্বপূর্ণ, এবং সেই উপস্থাপনের মধ্যেও ভেরিয়েশন থাকবে। ওকে, সেই ভেরিয়েশনগুলা, প্রথম কথাটা থাকছে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন হরাইজন্টাল, অ্যান্ড দেন অল্টারনেটিভ প্রেজেন্টেশন ভার্টিক্যাল। আমি একটু যাকে জিজ্ঞাসা করব সে আমাকে বলবে। অমির ভাই বলেন, এই হরাইজন্টাল কোনটা এবং ভার্টিক্যাল কোনটা? হরিজন্টাল হচ্ছে হলো লম্বালম্বি, আর ভার্টিক্যালটা হচ্ছে হলো প্রস্থ বরাবর আর কি, মিডল। ঠিক তার উল্টা। উল্টা হয়েছে। উল্টা ঠিক পাল্টা তার করে উল্টা। ফেলছি। ঠিক তার উল্টা, হ্যাঁ। আচ্ছা, সরি। এটা কোনো ব্যাপার না, আমারও মাঝে মাঝে হয়ে যায় আর কি। ওকে, সো টেক্সট। নাজমুল হাসান ভাই এই টেক্সটটা পড়েন। This will be the preferred logo format when possible. It maintains a nice lookup that works well with social media, website banners, and traditional print methods. অর্থাৎ হরাইজন্টালটা আমাদের প্রথম প্রিফার্ড অপশন, এবং এটাকে আমরা প্রথম ট্রাই করব যদি এটা করা যায়, মানে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ব্যানার বা বিভিন্ন ক্ষেত্রে। যদি আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্যানারের কথা দেখেন, আমরা হরাইজন্টাল যে লেআউটটা আছে এটাই সব থেকে বেশি ব্যবহার দেখে থাকি। যদি আমরা ফাইবারের লোগোর ক্ষেত্রেও যাই, ফাইবার লোগোটা কিন্তু এরকম লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে এই হরাইজন্টাল ফরম্যাটটাই ব্যবহার করা হয়। তো হরাইজন্টালটা আমরা অবশ্যই দেখব। এন্ড দেন যদি না থাকে, আমাদের এখানে কিন্তু অল্টারনেটিভ বলা হচ্ছে, অর্থাৎ দেখতে যদি ভালো না লাগে বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালও ট্রাই করতে পারি। মনির ভাই না, মনির ভাই না, অন্য কোনো একজন, এক মিনিট। রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? এই টেক্সটটুকু পড়েন। মনে করেন আপনাদের গ্রাফিক ডিজাইনের সাথে সাথে ইংলিশও হচ্ছে। রুহুল আমিন ভাই আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? ভাই ওয়াশরুমে আছে সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। ওকে, ইন আদার সিচুয়েশন এ ভার্টিক্যাল প্রেজেন্টেশন মে বি নিডেড। অন্যথায় আমাদের বিভিন্ন কাজে ভার্টিক্যাল প্রেজেন্টেশনের প্রয়োজন হতে পারে। The text will remain left aligned to keep the recognition of the 3 M's. Okay, 3M আমরা উপরে অলরেডি এটা নিয়ে আলোচনা করে আসছি। লেফট অ্যালাইনমেন্টে পাশে বসে লেফট অ্যালাইনমেন্টে 3টা M কে একই সারিতে স্থাপন করানো। দেন ট্যাগ প্রেজেন্টেশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে যে প্রেজেন্টেশন বা অবস্থানটা আছে সেটাকে বোঝানো হচ্ছে। পিয়াস ভাই এটা পড়েন। শুনতে পাচ্ছেন আমাকে? কিছু বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শামীম ভাই, আপনি পড়েন।
ভয় পাওয়ার তো এখানে কিছু নেই। আপনাদের যেমন ভুল হতে পারে তেমন ভুল আমারও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। In situation where the logo needs to exist over a detailed background, I developed a tech presentation that will exist a box on top of the background, keeping the logo in a neat, clean area. কি বুঝলেন? কি বুঝলেন শামীম ভাই? মানে লোগোটা এমন এক জায়গায় প্রতিস্থাপন করতে হবে যেখানে কোনো ডিজাইন কিংবা টেক্সট কোনো কিছু থাকবে না, একদম নিট এন্ড ক্লিন জায়গাতে থাকবে। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আপনারা যখনই কোনো লোগোকে কোনো জায়গায় অবস্থান করাবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, লোগোটা যেন কখনোই কোনো ক্রাউডেড ব্যাকগ্রাউন্ডের ওপরে বসানো না হয়। লোগোটাকে সবসময় ক্লিন ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে হবে। হ্যাঁ, ক্লিন ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা নয়, এটা হতে পারে, বাট অবশ্যই কোনো ক্রাউডেড ব্যাকগ্রাউন্ডে বসাবেন না। অ্যান্ড দেন কালারের যে ব্যাপারটা আছে, আপনি যে ব্যাকগ্রাউন্ডের ওপর লোগোটাকে বসাচ্ছেন তার ওপর বসানোর পর ব্র্যান্ডিং কালারের সাথে ম্যাচ করে আপনার কালারের পরিবর্তন করা প্রয়োজন হতে পারে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু মূলত এইখানে যে এটা ছিল এর যে কালারটা সেটাই এর ব্যাকগ্রাউন্ড কালার। যখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে এটা কিন্তু এর সাথে ব্যাকগ্রাউন্ডে ফেডেড হয়ে যেত, মিশে যেত, তাই না? তখন এটাকে অবশ্যই লাইট করতে হবে। এখন এই শেপটা কিন্তু আগে থেকেই লাইট ছিল, মেইন এই এ শেপের থেকে এই শেপটা আগে থেকেই লাইট ছিল। তো এক্ষেত্রে ব্যাপারটা কেমন হচ্ছে, যেহেতু লাইট ছিল এটাকে যদি আমরা লাইট করি ওকে আরো বেশি লাইট করতে হবে। সো এটাকে লাইট করতে গেলে এটাকে বেশি লাইট করা মানে সোজাভাবে বললে হোয়াইট করে দেয়া। ওকে, আবার যখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট সেক্ষেত্রে আমরা অরিজিনাল যে কালারটা আছে সেটা স্থাপন করছে। এক্ষেত্রে মানে এত কথার ভিতর মূল কথার যেটা সেটা হচ্ছে লোগোকে কখনো ক্রাউডেড ব্যাকগ্রাউন্ডে বসাবেন না, লোগোকে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন ব্যাকগ্রাউন্ডে লোগোটাকে বসাবেন এবং ব্র্যান্ডিং কালারের সাথে মিল রেখে যদি কখনো কালার চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি তা করতে পারেন। স্যার এখানে কি ওই মকআপের কথা কিছু বলা নেই তো? জাস্ট না, এটা মকআপের কথা না। আপনি কোনো ডিজাইন ধরেন ফ্লায়ার, বিজনেস কার্ড ডিজাইন করছেন তখন আপনার এই জাতীয় ব্যবহার হতে পারে। ভাইয়া, জি, আপনি কোথায় ছিলেন? আমি ভাইয়া সামনেই ছিলাম, কিন্তু আমার খুব মাথা ব্যথা করতেছে, তো এই কারণে আমি ঘুমায় গেছিলাম। ঘুমিয়ে গিয়েছিলেন কেন? ক্লাস কি অনেক বোরিং? না না, আমার খুব প্রচন্ড মাথা ব্যথা, তো এই জন্য আমি ল্যাপটপে বিছানায় শুয়ে শুয়ে শুনতেছিলাম। ও, শুয়ে শুয়ে শুনলে তো আবারও ঘুমিয়ে পড়বেন, ক্লাস বুঝতে পারবেন না। একটু বসে বসে শোনেন কষ্ট করে। বসে থাকতে পারতেছি না। আচ্ছা দেখেন, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে তো কিছু বলার নেই। অনেক সময় হয় কিন্তু যদি আমরা কোনো বোরিং কনসেপ্ট দেখি, বোরিং না না আলোচনা দেখি তখন আমাদের ঘুম চলে আসে। না, বোরিং না, আমি আগে থেকে একটু মাথা ব্যথা করতে চাচ্ছি সকাল থেকে, এখন বেশি হয়ে গেছে। ওকে ভাইয়া, সমস্যা নেই, আপনি রেস্ট নেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, অনেক সময় আমাদের প্রয়োজন হয় জাস্ট লোগোটাকে আইকন হিসেবে ব্যবহার করা। সো এক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টকে লোগোটা সার্ভ করছেন বা লোগোটাকে দিয়ে দিচ্ছেন, ডেলিভার করছেন, লোগো ডেলিভার করার সময় ক্লায়েন্টের প্রয়োজনের উপর ভিত্তি করে, এখন ক্লায়েন্টের কখন কোন প্রয়োজন হবে সেটা তো আপনি বলতে পারছেন না। তো এক্ষেত্রে লোগোকে অবশ্যই দুইটা পার্টে ডিভাইড করে তার সাথে মানে আপনি যে মেইন ফাইল দিচ্ছেন তার সাথে সাথে এই ফাইলটাও দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে জাস্ট লোগো আইকনটাকে আলাদা করে এবং সম্পূর্ণ টেক্সট অবশ্যই যে লেআউট ছিল যেমন ছিল তেমন, আপনি অবশ্যই এখানটা কোনো লেআউট চেঞ্জ করবেন না।
যেমন লেআউট ছিল তেমনই থাকবে, বাট টাইপটা লোগো টেক্সটটাকে সম্পূর্ণ আলাদা একটা পার্ট হিসেবে, অর্থাৎ আইকনটা আলাদাভাবে, টেক্সটটাকে আলাদাভাবে। কোনো কোশ্চেন? আমাদের প্রেজেন্টেশন কি শেষের দিকে? কালার নিয়ে আলোচনা তো হলো না এখনো, না কেবল মাঝখানে আছে এটা। ওকে, ভাইয়া এরকম ডিসক্রিপশন গুলো আপনি কোথায় পাইছেন? কেন? না আমার প্রশ্ন জাগলো তো এই জন্য আর কি। আপনার পিডিএফটা লাগবে? না লাগবে না, এরকম আরো মানে কোথাও সুযোগ আছে কিনা যে এরকম ডিসক্রিপশন দেখে 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 বোঝার এরকম সুযোগ আছে কিনা? এখন এলইডিপি থেকে তো আমাদেরকে তেমন কোনো গাইডলাইন দেওয়া হয় না। ডেসক্রিপশন বিভিন্ন সময় নিজেকে তৈরি করে নিতে হয়, আর কখনো কখনো বিভিন্ন রিসোর্স থেকে কালেক্ট করতে হয়। আচ্ছা ভাই আমি আরেকটু বলতেছি, সেটা হচ্ছে যেমন আপনি যখন এলইডিবি কোর্স শেষ হয়ে যাবে, মানে লোগো ডিজাইনের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, জি, তখন তো আসলে প্র্যাকটিস না করলে আমরা লোগো পারবো না। না তখন ওরকম ডিসক্রিপশন কোথায় পাবো বা ওইরকম ইগুলো কোথায় পাবো আমরা যে লোগো? আপনাদেরকে ক্লাসের মধ্যে যে সিস্টেমগুলোকে দেখানো হচ্ছে, এগুলোকে আপনার অবশ্যই এই ক্লাস চলাকালীনই প্র্যাকটিস করতে হবে। নয়তো আপনি ক্লাস শেষ হয়ে গেলে ধরে না যে আজকে আমি লোগো কিভাবে একটা টেক্সট বেস লোগোর উপর আইকন ক্রিয়েট করছেন, কিভাবে আইকনগুলোকে বসাচ্ছেন, কালার করছেন, অ্যালাইনমেন্ট করছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা করছি এত কিছু। বাট এই ক্লাসটা আপনি জাস্ট আজকে থেকে কালকে বা পরশু দিনকে নিয়ে বসলে এর মানে আমার মনে হয় না যে 50% আপনি মনে রাখতে পারবেন। হয়তোবা আপনি অনেকদিন যাবত কাজ করছেন, আপনার হয়তোবা একটু বেশি মনে রাখবেন, বাট ম্যাক্সিমামেরই 50%ও মনে থাকবে না, হয়তোবা জি ভাইয়া, শিওর। 20% 25% মনে থাকবে। সো এই ক্ষেত্রে যেটা বেটার মানে হবে আপনারা করলে, সেটা হচ্ছে আজকে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এই লোগো টাইপ সম্পর্কে অন্তত পক্ষে 3-4টা লোগোকে ডিজাইন করে ফেলা। ডিজাইন করে ফেললে আপনি এই যে যে নলেজটা নিলেন, আপনি ওই লোগোটার দিকে তাকালে, আপনি যে লোগোটা ডিজাইন করবেন আজকে বসে, সেই লোগোটার দিকে তাকালে আপনি বুঝে নিতে পারবেন আসলে আপনি এখানটায় কি কি কনসেপ্টটাকে মাথায় রেখে কাজ করেছেন বা কি কি আইডিয়াকে মাথায় রেখে কাজ করেছিলেন, এটা আপনার মাথায় থেকে যাবে। আর তারপর যেটা হচ্ছে, এরপরও অনেক অংশ ভুলে যাবেন, তো এটাকে মানে মনে রাখতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক। এখনো কিন্তু আমাদের ক্লাস শেষ হতে অনেক দেরি আছে। আজকে কত নম্বর ক্লাস হচ্ছে? 27 নম্বর ক্লাস, 27 নম্বর ক্লাস হচ্ছে মাত্র। সো এখনো অনেক দেরি আছে। সো আমরা এর মাঝে লাইভ প্রজেক্টও করব অবশ্যই। আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের থেকে একটা প্রজেক্ট নিয়ে ডিরেক্ট আপনাদেরকে দিয়ে দিব, আমি না করে দেখবো আপনারা করতে পারেন কিনা। লোগো প্রজেক্ট অবশ্যই, বাট কিছুদিন পর, এখন না। আপনাদেরকে ম্যাক্সিমামে যা দেখানো হয়, ম্যাক্সিমামে মনে করেন অনেক আগের করানো বিভিন্ন পুরাতন টপিকস। সো লাইভ একটা প্রজেক্ট আপনাদেরকে দিয়ে দেন আপনাদের ওই লোগোটা দেখে ক্লায়েন্ট কি বললো সেইটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে সেন্ড করব। আচ্ছা আমরা বাদ দিই আপাতত, আলোচনায় যাই। ওকে, স্পেসিং। পিয়াস ভাই না, আতিক ভাই, দেখেন তো কিছু বুঝতে পারেন কিনা। স্যার এখানে অরিজিনাল যে শেপ ছিল ওইখান থেকে আর কি ইয়া করা হয়েছে। আপনি এখানে যে স্পেসিং গুলোর কথা আছে দেখেন, যে স্ট্যান্ডার্ড স্পেসিংটা আছে সেই স্ট্যান্ডার্ড স্পেসিং এর মতোই প্রায়, খুব বেশি ডিসটেন্স করা যাবে না, আমি আপনাকে যেটা বললাম একটু আগে। আবু হানিফ ভাই, এই চিত্রটা দেখার পর আপনি স্পেসিংটা সম্পর্কে একটু ডেসক্রাইব করেন, সবাই শুনবে। ভাইয়া কি ডিসক্রাইব করব?
আসলে এই যে শেপ গুলো আছে সেই শেপ গুলোর ভেতরে স্পেসিং কতটুকু ফাঁকা রাখতে হচ্ছে, বা আপনি এইখানে যে টেক্সটটা স্পেস মানে অবস্থান করানো হচ্ছে এই আইকনের থেকে স্পেস রেখে, এই যে যে স্পেসিং ইন ওভারঅল স্পেসিং এর যে ব্যাপারটা আছে সেটার কথা বলা হচ্ছে আপনাকে। তো ভাইয়া আমি তো ওরকম স্পেসিং ওরকম কোনো চিন্তা করি নাই। আমি তো আমার চোখের দৃষ্টিতে যেটা মনে হয় যে এরকম স্পেস হলে ভালো হয়, আমি তো এটা চিন্তা করি সবসময় স্পেস দিয়ে রাখি। আচ্ছা আমি বলছি, লোগো ডিজাইন আপনারা যখন করবেন তখন লোগো ডিজাইনের ক্ষেত্রে স্পেসিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আরো একটু জুম করি, এখানে এই শেপের থেকে এই শেপের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা সব জায়গায় সেম হতে হবে। অবশ্যই এই জায়গায় বেশি এই জায়গায় কম এমনটা হওয়া যাবে না। আবার এখানে যখন একটা ট্রায়াঙ্গেলে একটা শেপ স্পেসিং আছে, তো এটা ঠিক যে অ্যাঙ্গেলে বাঁকা হবে, এটা ঠিক যে অ্যাঙ্গেলে বাঁকা হবে এটাকে ঠিক সেই অ্যাঙ্গেলেই বাঁকা হতে হবে। স্পেসিংটা এখানটাইও ভিন্ন হওয়া যাবে না। আবার ওপরের যে হাইট, লোগোর যে হাইটের কথা বলা হচ্ছে, দুইটার ক্ষেত্রেই হাইটটাকে সেম হতে হবে অবশ্যই। এই যে স্পেসিং আমি এটার কথা বলছি। আপনি যখনই কোনো শেপ নেবেন লোগোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খেয়াল রাখবেন যে একটা শেপ থেকে অপর শেপের দূরত্ব সব সময় যেন সেম থাকে। পেন টুল দিয়ে ড্রয়িং করতে গেলে অনেক সময় এটা সেম রাখা যায় না। আচ্ছা আমি এটা একটু স্ক্রিনশট দিয়ে ইলাস্ট্রেটরের উপর নিয়ে যাই। হ্যাঁ, স্ক্রিনশট কি নিয়েছে? কিছু তো বলে না। নিয়েছে এতক্ষণ পর। ওকে, আমরা ইচ্ছাকৃতভাবে একটু র্যান্ডম শেপ ব্যবহার করব। হ্যাঁ, ধরে নেন আমরা গ্রাফ পেপারের উপর কাজ করছি না, এখন যে ব্যাপারটা দাঁড়ালো, আমি আরো একটু কমপ্লিট করি, তারপর বিষয়টা আপনাদেরকে ব্যাখ্যা করি। হ্যাঁ, এই যে যে ডিস্টেন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এখন যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই ডিস্টেন্সটা কিন্তু মোটেও সেম নয়। আবার এটার ক্ষেত্রে যদিও বোঝা খুব কম যাচ্ছে, বাট আপনি যদি একটু সূক্ষ্মভাবে তাকান এটার ক্ষেত্রেও বুঝতে পারবেন এই নিচের উইথটা একটু বেশি এবং ওপরের দিকে উইথটা কম, তাই না? সো এক্ষেত্রেও কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আর যেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেটা হলো এই স্পেসটা। আমরা যদি মেজার টুল দিয়ে আপনাদেরকে বলি কত আছে, 0.33, এখানটায় 0.26, এখানটায় 0.39 দেখতে পাচ্ছেন। এটা লোগোর ক্ষেত্রে কখনোই কাম্য নয়। ওকে, বাট আমরা যদি সেই মেজার টুলটা এখানটায় নিয়ে আসি আবার, পয়েন্ট 0.18 মাঝখানে কোন একটা জায়গায় 0.18। ওকে, আর এমনিতে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা সমান্তরালই আছে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো লোগো শেপ তৈরি করছেন বা আর্ট করছেন, অবশ্যই একটি শেপ থেকে অপর শেপের দূরত্ব যেন র্যান্ডম না হয়। এই স্পেসিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানটা খুব সতর্কতার সাথে দেখেন। আরো একটা মজার ব্যাপার, এই জায়গাটা যদি আমি শেপটা, আমি একটা লাইন টুল টানি,
একটু লাইট কালার ব্যবহার করে হয়তো বা দেখতে বা বুঝতে সুবিধা হবে। ইয়েলো নেই, হ্যাঁ। অর্থাৎ এই শেপের যে মধ্যবর্তী যে স্পেসটা আছে এটার সাথে এই শেপটা যদি আরো লম্বা হতো, আমি যদি একটু লম্বা করে দেখাতে চাই, ধরে নিচ্ছি আমি এইভাবে রাখছি, আমি পূরণ করলাম, হ্যাঁ। আপাতত এই শেপটা যদি আরো লম্বা হতো, সেক্ষেত্রে এই শেপের সাথে এই শেপের একটা স্পেসিং ছিল, সেই স্পেসিংটা যেন সেম থাকে। প্যাকেজ আছে আবার, কারণ এটা আমাদের লোগো। ওকে, এক্ষেত্রে যে স্পেসিংটা আছে সেটাও আপনার নজরে রাখতে হবে। সোজাভাবে বললে, এত কথা না পেঁচিয়ে সোজাভাবে বললে, আপনি যখনই কোনো শেপ নিয়ে ডিজাইনিং এর মধ্যে আসেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন স্পেসিংটা সেম থাকে, অর্থাৎ সম্পূর্ণ সমান্তরাল থাকে। ওকে, আর যদি গ্র্যাজুয়ালি চাপা হতে থাকে, ভেতরের দিকে চাপা হতে থাকে বা গ্র্যাজুয়ালি উপরে প্রসারিত হতে থাকে, সেক্ষেত্রেও যেন অ্যাঙ্গেলটা সেম থাকে। ওকে, এনি কোশ্চেন এই পর্যন্ত? আর নেট চলে গেছিল, দেখতে পারিনি। কি বললেন? লোগোটা টাফ লাগে, মাথায় আসে না? শামীম ভাই, টাফ লাগবে না, শুরু তো করেছেন, প্র্যাকটিস করেন অনেক বেশি বেশি, টাফ লাগবে না। মনি ভাই এতক্ষণ ছিলেন না আপনি? জি স্যার, নেট গেছে। আব্দুল্লাহ বাকি ভাই ছিলেন না? আমি খুব মানে সংক্ষেপে জাস্ট একটু রিপিট করছি, আপনি ভিডিওটা পরবর্তীতে দেখে নেবেন আবার। এটা হচ্ছে, আপনি যখনই কোনো শেপ ব্যবহার করছেন, শেপ গুলোর মধ্যে স্পেসিংটার দিকে খেয়াল রাখতে হবে যেন স্পেসিংটা সব জায়গা সেম থাকে। এই হচ্ছে মূল কথা, হ্যাঁ। জি স্যার। এন্ড ভিডিওটা দেখে নিলে আপনি আরো ডিটেলস আলোচনা পাবেন। কারো কোনো কথা মন্তব্য কিছু থাকলে বলেন। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এটার মূল আলোচনাটা হচ্ছে, আপনি যখন লোগোর নিচে টেক্সট ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন লোগোর এক প্রান্ত থেকে টেক্সটের দূরত্ব অপর প্রান্ত থেকে টেক্সটের দূরত্ব যেন সেম থাকে, এই আর কি, তাছাড়া কিছু না, হ্যাঁ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে লোগো কালার প্যালেট। যাদের নেট প্রবলেম হচ্ছে বা ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, কানেকশন প্রবলেমের কারণে ক্লাস কেটে যাচ্ছে, তাদের প্রত্যেককে আমি বলছি, ভাই কারেন্ট কম, তাদের প্রত্যেককে আমি বলছি অবশ্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজকের ক্লাসটা ভিডিওটা দেখে নিতে চেষ্টা করবেন। আর নাজমুল ভাইকে বলবো, নাজমুল ভাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটাকে যত দ্রুত সম্ভব আপলোড করার। না ভাই, অ্যাটেন্ডেন্স দিইনি, অ্যাটেন্ডেন্স দিব, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই তাহলে।
আচ্ছা, আজকে কি 27 নম্বর ক্লাস ছিল নাকি 28 নম্বর ক্লাস ছিল? 28 নাম্বার ছিল। আজকে 28 নম্বর ক্লাস, আমি তো খেয়ালই করিনি। যাই হোক, ভুল দিচ্ছি, ডেসক্রিপশনে ভুল লিখছি আজকে, ব্যাপার না। অনেকে কমেন্টে 27 লিখছিল, আমি কনফিউশনে পড়ে গেছি, সবাই যেহেতু বলছে 27 পরে মেনে নিছি। আজকে 28, 28 নম্বর ক্লাস, আমি অ্যাটেন্ডেন্স শিটটা খেয়াল করিনি তো এই কারণে। যাই হোক, ব্যাপার না, আজকে 28 নম্বর ক্লাস। ওকে, শাম ভাই আছেন তো? আমি একটু দেখে নিয়ে আপনারা কে কে জি আছেন। ভাই আসি। ওকে, শামীম ভাই আছেন, এমডি মনিরুজ্জামান আছেন, রবিউল হাসান পিয়াস আছেন, মিনহাজুল হক, মিনহাজুল হক আছেন আজকে? নেই, অ্যাবসেন্ট। ওয়াসিনুর রহমান অ্যাবসেন্ট, আবিবুর রহমান অ্যাবসেন্ট, নাজমুল হাসান রাজনু আছেন, মারুফ হোসেন অ্যাবসেন্ট, আব্দুল্লাহ আল বাকি আছেন, রাশেদুল ইসলাম আছেন, এমডি নাজমুল হুদা আছেন, তাসলিমা খাতুন অ্যাবসেন্ট, ফাতেমাতুল জোহরা আছেন, আতিকুল ইসলাম আছেন, এমডি নিপুণ মিয়া আছেন, খালেদ মোহাম্মদ সুজন অ্যাবসেন্ট, আমির আহমেদ আছেন, মামুনুর রহমান অ্যাবসেন্ট, আথিয়া তাসনিম হোসেন, শারমিন সুলতানা আছেন, রুহুল আমিন আছেন, আবু হানিফ আছেন। ওকে, কেউ মিস গিয়েছে গেলে একটু বলেন। আচ্ছা, ওবিএস আমি ফেসবুক লাইভে রেখে দিয়েছি না, ওই ওবিএস একই সাথে লাইভের পাশাপাশি ভিডিও রেকর্ডটাও করতে পারবে না? ওবিএস ব্যবহার করেছেন কে একটু জানান। যে স্ক্রিনটা ও লাইভ করছে ফেসবুকে, ঠিক সেম একই সাথে ওর রেকর্ডও করতে পারবে না? ওকে, নেক্সট ডে তাহলে লাইভের সাথে সাথে ওকে রেকর্ডও করাবো। হ্যাঁ ভাই, করা যায় তো। উফ, একটু বিরতি দিই, হ্যাঁ। লোগো সম্পর্কে আপনাদের মতামতগুলো শেয়ার করেন। আমরা কালার প্লেটের আলোচনাটা যাওয়ার আগে অন্যান্য কিছু আলোচনা করি। ভাইয়া বলেন। স্কেল এর যেমন এইটা মানে স্পেসিংটা ঠিক আছে? ব্রেক দিচ্ছি না, ব্রেকটা একটু পরে দিব, একটু আলোচনার মধ্যে থাকি। মানে একটা না ক্লাস নিচ্ছি তো, একটু পরে নিই, আবার বাকি ডিটেলসটা একটু পরে নিই, এই আর কি। বলেন নাজমুল ভাই। ভাই এই যে স্পেসিং এর ক্ষেত্রে মানে একজ্যাক্ট ভাবে রাখার ক্ষেত্রে মানে কোন পদ্ধতি কিভাবে ইউজ করলে মানে ভালো হয় আর কি? গ্রিড ব্যবহার করবেন, গ্রিড 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 ব্যবহার করবেন। আর আপনার যদি মনে করেন ইলাস্ট্রেটরের উপরও আপনি ওই গ্রাফ পেপারের মতো পেজ নিতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু ইলাস্ট্রেটরের উপর যদি আপনি আপনি গ্রিড নিয়ে নিয়ে অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। আপনি যখন প্রয়োজন পড়বেন তখন প্রয়োজন অনুসারে গ্রিড নেবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি ইলাস্ট্রেটরের উপরে ওটা নেবেন, সো ভিউতে গিয়ে শো ট্রান্সপারেন্সি গ্রিড, এটা না, এক মিনিট, ভিউতে গিয়ে এক মিনিট, অপশনটা কোথায়? এই যে শো গ্রিড। এই যে আপনি যদি মনে করেন যে ইলাস্ট্রেটরের মধ্যে আপনি এটাকে নিয়ে নিতে চাচ্ছেন, আপনি এটাও নিয়ে নিয়ে কাজ করতে পারেন। বাট আমি পার্সোনালি আমার এটা প্রয়োজন পড়ে না, কারণ আমি এই গ্রিড যে ব্যাপারটা আছে এটা নিয়ে কাজ করি। ওকে, আচ্ছা, একটা প্রবলেম ফেস করেন নাকি দেখেন তো আপনারা, আমি একটু দেখাই, হ্যাঁ। লোগো ক্লাস আমি পরবর্তী আলোচনাটুকু বিরতির পরে যাই, একটা না ক্লাস নিচ্ছি তো ওয়েব থেকে। আচ্ছা, ওয়েবের একটা পেজ ক্রিয়েট করলাম, কোন একটা শেপ নিয়েছেন, হ্যাঁ।
সেই শেপটা যদি আপনি কোনো জায়গায় নাড়াতে চান বা সরাতে চান, তখন দেখা যায় অনেক সময় আপনি ইচ্ছা মতো যে জায়গাটা বসাতে চাচ্ছেন বসে না। এমনটা কি হয়, কখনো কারো হয়েছে? জি স্যার, এরকম হয়। আপনি বসাতে চাচ্ছেন বাট ও ঠিক মতো জি জি বসছে জি না। জি ভাই, এরকম problem হয়। জি ভাইয়া, হয়, এরকম হয়। এই প্রবলেমটার একটা সলভ আছে, তা জানেন? বলেন। এরকম তো এটা মেজর প্রবলেম ভাইয়া। এক মিনিট দাঁড়ান। ওকে, আপনারা ইসের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে ঢুকে দেখেন শো গ্রিড, স্ন্যাপ গ্রিড এবং স্ন্যাপ টু পিক্সেল, বা এরকম এই দুটো অপশন আছে, স্ন্যাপ টু গ্রিড এবং স্ন্যাপ টু পিক্সেল। এই দুটাকে অফ করে দেন। এখন আপনি যেখানে ইচ্ছা বসাতে পারেন, আপনাকে আর কোনো বাধা দিবে না। ওকে, স্ন্যাপ টু গ্রিড যদি আপনি অন করেন তাহলে প্রবলেম করবে অনেক সময়। আপনি বসাতে চাইলে আপনার ইচ্ছা মতো সরবে না, দেখেন থেমে থেমে যাচ্ছে। তো এটাকে অফ করে দিবেন। স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল অফ করে দেবেন, তখন আপনি ইচ্ছা মতো এটাকে সরাতে পারবেন, কোনো প্রবলেম করবে না। এমনটা কিন্তু এই প্রবলেমটা হয় অনেক সময়, একটা ফাইল একটা জায়গায় বসাতে গিয়ে মানে অনেক প্রবলেম ফেস করতে হয়। এই বসবেই না, বসছেই না, লাস্টে আপনি মানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে কেটে দিচ্ছেন, তারপরে দেখবেন ও পিক্সেলের জন্য বাইরে চলে যাচ্ছে, হয় বাইরে থাকে না ভিতরে থাকে, সমান হয় না। সো এই প্রবলেমটা যারা ফেস করছেন, ভিউতে গিয়ে স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল যে অপশনটা আছে, এগুলোরে অফ করে দিবেন। অফ করে দিলে আর কোনো সমস্যা হবে না, আপনি ইচ্ছা মতো এটাকে সরানোরা করতে পারবেন স্মুথ, আপনি যেখানটা ইচ্ছা অবস্থান করান। যদি ইলাস্ট্রেটরটা সামনে থাকে এখনই ট্রাই করেন। আজকে 10 মিনিট বাড়িয়ে দেবো বিরতি। আচ্ছা, আমি তাহলে 20-এ বিরতি দিব, 30 না দিয়ে 20-এ দিব। হ্যাঁ, বলেন আপনাদের আরো কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে বলেন। আমরা লোগোর আলোচনায় কিছুক্ষণ পরে যাব, লোগোর আলোচনায় আপাতত যাচ্ছি না। আরো কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে শেয়ার করেন, সবাই জানুক, উত্তর জানুক। আর দুইটা পাথ জয়েনের ক্ষেত্রে জি, অনেক সময় দেখা যায় যে আমি দুইটা পয়েন্ট জয়েন করতে চাইতেছি কিন্তু জয়েন হইতেছে না। আপনি কি স্ট্রোক জয়েনের কথা বলছেন নাকি শেপ জয়েনের কথা বলছেন? স্যার দুইটা ওই ইয়ার অ্যাঙ্কর পয়েন্টের জয়েন। অ্যাঙ্কর পয়েন্ট জয়েন হয় না? না স্যার, ধরেন এটা আমাদের একটা লাইন, টু হোল্ড করি আর একটু। ওকে, এটা আমাদের একটা লাইন ছিল, আপনি যদি হয়তো বা ধরে নিচ্ছি আপনি এইখান থেকে আর একটা লাইন দিয়েছেন। স্যার এইরকম করে হয় কিন্তু কাজের সময় মাঝে মধ্যে হয় না। জয়েন, রাইট ক্লিক করেন, জয়েন হয়ে গেছে। তো কাজের সময় হবে না কারণ না হলে তো পিছনে কোনো কারণ আছে। এটার আপনার যদি প্রয়োজন পড়ে আপনি তো অবশ্যই এদিকে ওদিকে সরিয়ে নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার প্রয়োজনের উপর। জাস্ট জয়েন দিয়ে দিলে হয়ে গেল জয়েন। স্যার জয়েন যেই কাজ করবে এফআরএস সেই কাজই করে। পাইনি, আবার বলেন। জয়েন যেই কাজ করে এফআরএস কি সেই কাজই করে? আপনি কোন এভারেজের কথা বলছেন? স্যার এই যে জি দেখা যাক। হ্যাঁ, জয়েন দিলে তো দুইটা পাথ কি হয়ে গেল, জয়েন হয়ে গেল, কিন্তু এভারেজ দিলে কি ওই দুইটা পাথ জয়েনই হয়ে যাবে? দেখি কি হয়। আই এম নট শিওর পার্থক্যটা কি। হয় না এক জিনিস, এভারেজ আর এক জিনিস। ভার্টিক্যাল
হরাইজন্টাল কিসের সাথে কি বলছেন মনির স্যার ভাই? বোধ দিলে তো এরকমই হয়। বোধ দিলে হয়? কোথায় হয় জি। দেখেন তো। কিছু নেই, জাস্ট জয়েন্ট যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা থাকলো, আর কিছু থাকলো না। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো আপনি দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করতে পারবেন, একটা পয়েন্টে সিলেক্ট করতে পারবেন এইভাবে। এভারেজ বোথ এটা জি না একই জিনিস হলো কি করে? ও জয়েন হয়েছে কি? ও কিন্তু জয়েন হয়নি, ওর জাস্ট কাছাকাছি মানে দুইটা এই জায়গাটা এভারেজে যে কাজটা করছে আপনার, এভারেজে যে কাজটা করছে আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ আমি যদি একটু দূরে সরাই, দেখুন দুইটা পয়েন্ট এখানটা দুইটা পয়েন্ট একটা ডিস্টেন্সে অবস্থান করছে। আপনি যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এভারেজ থেকে বোধ করেন তাহলে যেটা হবে দুইটা পয়েন্ট একই জায়গায় এসে অবস্থান করবে আর যুক্ত হয়ে যাচ্ছে না। জয়েন করতে চাইলে আপনাকে অবশ্যই জয়েনই দিতে হবে, জয়েন দিলে তখন দুইটা মিলে একটা হয়ে গেছে। আর আগের ক্ষেত্রে আপনি এভারেজ যখন করছেন তখন কিন্তু দুইটা মিলে একটা হয়নি, ওর মতো আলাদাই আছে। দেখেন আমরা চাইলে আলাদা করে ফেলতে পারছি। জি স্যার। এভারেজে কিন্তু দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে না, এভারেজে দুইটা একই জায়গায় অবস্থান করছে একই পয়েন্টে। এখন যদি দুইটা একটাই জায়গাটা একটা জায়গা দুইটা পয়েন্টে অবস্থান করছে, তখন ওই দুইটা পরে আমাদের জাস্ট ওটা একই অবস্থানে চলে যাচ্ছে, এই পর্যন্তই। আর আমরা যখন জয়েন্ট দিব তখন দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন কিন্তু আপনি টানলে আর ওটা বেরোবে না, এক হয়ে গিয়েছে। জি স্যার। আর স্যার ওই দুইটা পাথের মাঝখানে যদি কাটতে চাই জি তাহলে কিভাবে কাটবো? স্ট্রোক থাকা অবস্থায় নাকি আপনি শেপ জি স্যার, থাকা অবস্থায়? স্ট্রোক থাকা অবস্থায়। এটা ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে কাটতে চাচ্ছেন। আমি সরাসরি অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ডিলিট করে দিই, এই আর কি। আমার ক্ষেত্রে এটা শর্টকাট মনে হয়। আপনি যে জায়গা থেকে কাটতে চাচ্ছেন, ধরেন এই জায়গা থেকে কাটতে চান, যে জায়গা থেকে কাটতে চান ওই জায়গাটা 3টা অ্যাঙ্কর পয়েন্ট দেন, দিয়ে যে পয়েন্টটার থেকে কাটতে চান ওই পয়েন্টের উপর ডিরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট একটা ক্লিক করেন, দেন ব্যাক স্পেস দেন, এটা কেটে টুকরা হয়ে গিয়েছে, বাকি সব যা ছিল তাই থাকবে। ভাই শেপের ক্ষেত্রে কি করবো? শেপের ক্ষেত্রে যদি আপনার হয় তখন আপনি লাইন টুল দিয়ে কাটবেন। যদি ধরুন এটা লাইন টুল আছে না, একটা শেপ আছে, স্ট্রোক না, এটা একটা শেপ, আপনি একটা লাইন টুল দিলেন, দেন আপনি চাইলে পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন, আনগ্রুপ করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন, অথবা আপনি শেপ বিল্ডার দিয়েও করতে পারেন। আমরা যদি ব্যাকে যাই, একটু ব্যাকে গেলাম, শেপ বিল্ডার দিয়ে আপনি এটা করতে পারেন। ডিপেন্ড করে আপনি কোনটা দিয়ে করতে চাচ্ছেন। জি স্যার। তবে আমার পার্সোনালি এই জিনিসটা প্রচুর কাজে লাগে, সেটা হচ্ছে অনেক সময় স্ট্রোকের উপরই কাজ করতে হয়। হ্যাঁ, স্ট্রোকের উপরই কাজ করতে হয়। স্ট্রোকটাকে পরবর্তীতে পাথ করে নিলে, মানে শেপ করে নিলে, সেই শেপটা ফিল শেপ থেকে পরবর্তীতে এডিট করা অনেক সময় প্রবলেম হয়, ভালো লাগে না আমার কাছে। তো আমি কি যেটা করি, আমার যেই জায়গাটা থেকে দরকার আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিজের ইচ্ছা মতো অ্যাঙ্কর পয়েন্ট স্থাপন করবো, এই জায়গা থেকে কেটে নিব, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট দিলাম এবং ওর দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। যেই পয়েন্টটা থেকে কেটে দিব জাস্ট ওই পয়েন্টের ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলাম এবং ব্যাক স্পেস দিলাম, ওটা কেটে গেল। প্রচুর কাজে ব্যবহার করতে হয় আমাকে পার্সোনালি এই জিনিসটা। একটা কাজ একভাবে না অনেকভাবে করা যায়, যেটা যার সুবিধা হয় আর কি। কোনটাতে প্রবলেম হয় বললেন স্যার? মানে ধরে নেন আমি এই এইটাকে কাটার আগে যাই, আমি কাটিনি, এটাকে আমি শেপ করে নিয়েছি, শেপ করে নিয়ে এক্সপান্ড, শেপ করে নিয়ে দেন আমি এটা দিয়ে কাটছি, একটা দিলেই হবে। আমি সরাসরি পাথফাইন্ডার ব্যবহার করে সুবিধা হবে, ডিভাইডার, আনগ্রুপ। আপনি এটা করলেন, হ্যাঁ, তো আমি ধরে নিলাম আপনি এটা করছেন। তো কি সমস্যা হয় অনেক সময়, এটাকে আমি যদি কোনো একটু ছোট বড় করার চেষ্টা করি তাহলে এক এক জায়গার উইথ এক এক রকম হয়ে যায়। আমি যদি একটু দেখাই একটু বেশি ছোট বড় করে তাহলে জিনিসটা দেখতে পারবেন। এই জায়গাটা দেখেন চিকন হয়ে গেছে, এই জায়গাটা মোটা হয়ে গিয়েছে।
এখানটা দেখলে আরো বুঝতে পারবেন। দেখেন এই জায়গার উইথ আর এই জায়গার উইথ কিন্তু সেম না, বাট এই কাজটা যদি আমি স্ট্রোক থাকা অবস্থায় করতাম তাহলে কিন্তু তা হতো না। আমি যদি স্ট্রোকে ফিরে যাই, আবার স্ট্রোক আছে, এখন এখান থেকে ধরে নিচ্ছে আমি এই জায়গাটা থেকে কেটে নিচ্ছি, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট বসানো আছে, এখানটা কেটে নিয়েছি। এখন যদি আমাদের ছোট করার প্রয়োজন পড়তো, এমন যদি আমার ছোট করার প্রয়োজন পড়তো, তা সত্ত্বেও সব জায়গায় উইথ কিন্তু সেম থাকতো। এমন এই কারণে দেখা যায় যে আপনার অনেক সময় আমি কাজের সুবিধার্থে ওটাকে শেপ না করে স্ট্রোক থাকা অবস্থায় এইভাবে কেটে নিই। এতে করে অনেক সময় এটা রিসাইজ করতে গেলে এই যে এক এক জায়গায় উইথ এক এক রকম হয়ে যাওয়া, সেই সমস্যাটা ফেস করতে হয় না, এই আর কি। ওকে, 4:20 বাজে, আপনাদের বিরতি।